এটা তো বুঝতে পারছো আশা করি। আমি ধরো এখানে একটু গিয়ে হয়েছিলাম, এখানে কিন্তু আসলে আমরা শুধু শুধু এই জায়গা থেকে যে এটা ব্যবহার করছি, এটা কিন্তু ধরো লেস দ্যান আর ইকুয়াল টু, এটা কিন্তু ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, তোমার কখনো তোমার কি হয় না এর সমান এর ইকুয়াল না কিন্তু, ঠিক আছে? এখান থেকে লেস দ্যান আর ইকুয়াল টু ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, অ্যাবসলিউট ভ্যালু অফ এ যোগ বি লেস দ্যান আর ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ এ যোগ অ্যাবসলিউট ভ্যালু অফ বি। হ্যাঁ, আর এইখানে কিন্তু আমরা ব্যবহার করছিলাম তোমার এই যে এটা, এই অংশটা কিন্তু তোমার কি বলো দেখি, যে এই অংশটা থেকে যে এই অংশটা আসছে, এটা কি যুক্তি বলতে পারবা? ইউনিফর্ম কন্টিনিউটি, তাই না? এই যে আর এইটা কিন্তু আমি একটু বলছিলাম, এটা কিন্তু তোমার জাস্ট কন্টিনিউটি, তোমার এটা জাস্ট কন্টিনিউটি এক্স নট পয়েন্টে, এটাও কিন্তু ইউনিফর্ম কন্টিনিউটি। মানে ইউনিফর্ম কন্টিনিউটি কিন্তু যে কোনো পয়েন্টের ক্ষেত্রে ঘটে, যে এক্স নট পয়েন্টের জন্য সত্য, এক্স পয়েন্টের জন্য সত্য। আসলে এইখানে আমি একটু করছি, ভুল হয়েছিল আমার বলতে গিয়ে। আমি যে এটা শুধু তোমার কন্টিনিউয়াস, এফ এন ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স নট, এটা কিন্তু তোমার তোমার ইউনিফর্ম, সরি ইউনিফর্ম কনভার্জেন্স, আবার কন্টিনিউটি বলছি, ইউনিফর্ম কনভার্জেন্স, এটাও কিন্তু তোমার ইউনিফর্ম কনভার্জেন্স। হ্যাঁ, ইউনিফর্ম কনভার্জেন্স, এটাও তোমার ইউনিফর্ম কনভার্জেন্স, আর এটা হচ্ছে কন্টিনিউটি, এই যুক্তি কিন্তু, ঠিক আছে নাকি? যদি দেখে থাকো হয়তো বুঝতে পারবা। কিন্তু আমরা এখানে কিন্তু লিখছিলাম তোমার, কিন্তু এটা কিন্তু ইকুয়াল, এটা সমান সমান এটা না কিন্তু, এটা কিন্তু ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, লেস দ্যান আর ইকুয়াল হয়ে যাবে। তারপর আবার ধরো এখানে তোমার লেস দেন, এটা আমরা যে আমরা যে এস্টিমেট করছি যে তোমার এই যে এটা হচ্ছে তোমার লেস দেন এপসিলন বাই 3। আবার যে আমরা আমরা বলছিলাম যে এপসিলন যদি পজিটিভ হয় এপসিলন বাই 3 বলো আর এপসিলন বাই 10 বলো, যে কোনো ফাইনাইট জিনিস দিলেই এখানে কিন্তু তোমার পজিটিভ থাকবে। কারণ আমাদের এই যে এখানে কেন এপসিলন বাই 2 নেয়নি বা কেন শুধু এপসিলন নেয়নি, জাস্ট আমরা এরকম তিনটে টার্ম আসবে সেই জন্য আমরা এমন করে নিছি যে এপসিলন বাই 3 তাহলে যোগ করলে যেন এপসিলন হয়, সেটা হচ্ছে মূল। তাহলে এটা কিন্তু ইউনিফর্ম কনভার্জেন্স, এটাও কিন্তু ইউনিফর্ম কনভার্জেন্স, আর হচ্ছে কন্টিনিউয়াস এফ এন, সেই যুক্তিকে ব্যবহার করছে। তারপরে সব ঠিক আছে। কারো প্রশ্ন আছে? হ্যালো, আমি কতদিন একটু ভুল বলছিলাম কিন্তু এখানে, এখানে এটা কিন্তু অবশ্যই ইউনিফর্ম কনভার্জেন্স এক্স পয়েন্টে, সকল পয়েন্টের জন্য সত্য যেহেতু, এই যে আমরা কিন্তু বলছিলাম দেখো ইউনিফর্ম কনভার্জেন্স যখন এই যে বলছি সিন্স, কোথায় বলছিলাম ওটা ধরো, ইউনিফর্ম কনভার্জ, এই যে যেহেতু ইউনিফর্ম কনভার্জেন্স এরকম একটা এন লার্জ এন চুজ করতে পারবো যে এই যে এত ফর এভরি এক্স ইন আই, এটা যেমন এক্স এর জন্য সত্য, এটা কিন্তু আই এর যে কোনো পয়েন্টে এক্স নট, যেহেতু আই এর একটা মেম্বার তুমি ধরে নিছো কিন্তু এক্স নট ইন আই, তাহলে এফ অফ এক্স নট মাইনাস এফ এন অফ এক্স নট, এটাকে এই পাশে লেখো এই পাশে লেখো কোনো সমস্যা নেই, অ্যাবসলিউট ভ্যালু তৈরি করতে পারি। তাহলে কিন্তু এফ এন অফ এক্স নট মাইনাস এফ অফ এক্স নট, তার জন্য কিন্তু লেস দ্যান এপসিলন বাই 3। তাহলে এটা কিন্তু আমরা এটাও তোমার ইউনিফর্ম কনভার্জেন্স, এটাও কিন্তু তোমার ইউনিফর্ম কনভার্জেন্স সেইটা থেকে, আর এটা হচ্ছে কন্টিনিউয়াস এফ এন, সেখান থেকে আমরা আসছি কিন্তু, ঠিক আছে নাকি? বুঝতে পারোনি? শেষেরটা পার্টিকুলার কন্টিনিউটি বলছিলেন। না না, ওটা আমার ভুল হয়েছিল একটু, এটা হচ্ছে তোমার আমি আমি পরে দেখলাম এটা হচ্ছে এটা ইউনিফর্ম কনভার্জেন্স, এটা তোমার এই যে দেখো একই জিনিস আমরা বলছিলাম না যে কোনো পয়েন্টের জন্য তোমার, আমি একটু ভুল বলছিলাম সরি আর কি, ইউনিফর্ম কনভার্জেন্স, এটাও কিন্তু ইউনিফর্ম কনভার্জেন্স তোমার, এটা তো কন্টিনিউটি না আসলে, এখানে তো দুটো একই না, এফ এন এফ, এফ এন এফ এন, এটা কিন্তু এফ এন আর এফ, কারণ এফ এন কনভার্স করে ইউনিফর্মলি এফ এ, ঠিক আছে? ভুল বলছিলাম সরি আমি। হ্যাঁ, এটাও তোমার ইউনিফর্ম কনভার্জেন্স, এটাও কিন্তু ইউনিফর্ম কনভার্জেন্স, নাকি বুঝতে পারোনি এখন? হ্যালো, বুঝতে পারছি। হ্যাঁ এটা ইউনিফর্ম করে, আর এখানে কিন্তু অবশ্যই তোমার ইকুয়াল না, ঠিক আছে? লেস দেন ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, আবার এটা কিন্তু আবার লেস দেন আর ইকুয়াল না, লেস দেন স্ট্রিক্টলি, কারণ তুমি এটাকে এস্টিমেট করছো লেস দেন এপসাইলন বাই 3, এটাকে এস্টিমেট করছো লেস দেন এপসাইলন বাই 3, এটাকে এস্টিমেট করছো লেস দেন এপসাইলন বাই 3, তুমি যদি এখানে ইকুয়াল দিয়ে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, এই তিনজনের যোগ করলেই ইকুয়াল টু এপসিলন হয়, এখানে আমরা ইকুয়াল লিখতে পারি, আলটিমেটলি এটি লেস দেন তোমার এই যে এপসিলন যখন এই, তাহলে অবশ্যই এটা তোমার ইউনিফর্ম কনভার্জেন্স, এটাও ইউনিফর্ম কনভার্জেন্স, আর এটা হচ্ছে কন্টিনিউটি এফ এন এর কন্টিনিউটি। আর কারো প্রশ্ন? আমি ভুল বলছিলাম সরি কতদিন এই যে, হ্যাঁ যদি দেখে থাকো কিছুটা বুঝতে, আর কোনো প্রশ্ন আছে কারো?
হুম, হ্যালো। তা আমরা আসলে এই অঙ্কটা দিছিলাম যে আমরা বলছিলাম এটা কিন্তু করোলারি হিসেবে আমরা করতে পারি। হ্যাঁ, তুমি প্রমাণও করতে পারো, ঠিকই আছে। আসলে কিন্তু একটা লাইন মাত্র তোমার। হ্যাঁ, আমরা যদি ধরো এইখানে দেখাই, আশা করি বুঝতে পারছো সবাই। ধরো ওটা আমরা দেখাচ্ছি, তার আগে ধরো আমরা একটা দুটো, এই যে আমরা বলছিলাম যে অঙ্ক করতে করতে দেখবো আমরা একটা দুটো অঙ্ক আমরা দেখাই যে যে প্রবলেম গুলো আমাদের ছিল। ধরো একটা অঙ্ক ওই যে আমরা যেগুলো তোমাদের করতে দিছিলাম, তার একটা ধরো একটা দুটো দেখাই, আমি দেখাই তারপর ওটা বলবো। কোথায় গেল সঙ্গ? আরে, বই তো ছিল, ধরো এক মিনিট। এই যে পাইছি। ধরো আমরা এখানে একটা যদি ধরো এরকম একটা আমাদের এস এন অফ এক্স, এটা আমাদের একটা সিকোয়েন্স অফ ফাংশনের এন এর টার্ম দেওয়া আছে। তো এটা অনেকে করছিল, সমস্যা নেই, আমি জাস্ট এই, তাহলে আমরা বলছি যে এটা তুমি পয়েন্ট ওয়াইজ লিমিটটা বের করো। এটা আমাদের ইন্টারভেলটা দেওয়া আছে, তোমার আইটা দেওয়া আছে হচ্ছে, আমরা বলছিলাম এই যে করবো, এই যে আমাদের পয়েন্ট ওয়াইজ লিমিটটা বের করতে হবে। তাহলে তো কি হবে তোমরা অবশ্যই অনেকেই জানো। তাহলে এখানে তোমার খেয়াল করতে হবে যে ধর এক্স কিন্তু এইটা 0 থেকে 1 পর্যন্ত, এক্স এর কোনো পার্টিকুলার মানের জন্য ধর এন কি ভ্যানিশ হয়ে যায় কিনা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাকে প্রথমে খুঁজে বের করতে হবে। ধর এক্স এর মান কিন্তু 0 থেকে 1 পর্যন্ত সবাই হতে পারে। এক্স দেখো, আমরা যদি এটা আসলে অভিজ্ঞতার উপরে আমি দেখেই বলে দিতে পারি, তোমরা একটু করলে বুঝতে পারো। ধরো এক্স এর মান যদি 0 বসাই, ধর এক্স এর মান যদি 0 বসাই, তাহলে কিন্তু এইটা তোমার একেবারে 0 হয়ে যাবে, অর্থাৎ এই পাশে কোনো এন থাকবে না। তুমি এখানে যত এন চেঞ্জ করো, এ কিন্তু আর চেঞ্জ হবে না, মানে কি কনস্ট্যান্ট সিকোয়েন্স হয়ে যাবে। অর্থাৎ এক্স যখন 0, তখন এ কিন্তু তোমার কনস্ট্যান্ট সিকোয়েন্স হয়ে যাবে, মানে সবসময় 1। তুমি এন এর মান 1 বসাও, 2 বসাও, 3 বসাও, 4 বসাও, যাই বসাও না কেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। প্রথমে এটা তোমাকে, তুমি যদি করো আস্তে আস্তে অভিজ্ঞতা থেকে বোঝা যায়, দেখলেই বুঝতে পারি। ধরো এই অন্য কোনো ক্ষেত্রে কিন্তু ঘটবে না, সব ক্ষেত্রে আর যাই বসাও না কেন এক্স এর মান, এন কিন্তু থেকে যাবে। তাহলে এন কে যদি তুমি সাফিসিয়েন্টলি লার্জ করো বা এন টেন্স টু যদি ইনফিনিটি হয়, তখন সে কিন্তু এটা কিন্তু 0 হয়ে যাবে। তাহলে এটা খুঁজে বের করা হচ্ছে ইম্পর্টেন্ট। নাকি বুঝতে পারোনি? আমরা যদি এরকম করি, যদি ধরো এটা তুমি এরকম করতে পারো যে আমরা ধরো সলিউশনের মতো বলতে পারি, ধরো যদি এস, অনেক হয়তো এরকম করতে হবে, কোনো সমস্যা না। ধরো 0, এক্স যদি 0 হয়, তাহলে এদিকে চেহারা কেমন হবে তোমার? 1, ধরো এন ইন্টু 0, ঠিক আছে, প্লাস 1। তাহলে এদিকে কি হয়ে যাবে তোমার? এটা 0 হয়ে যাবে, এটা কিন্তু এন, ঠিক আছে, এন ইন্টু 0, 0 মানে অন 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 হয়ে যাবে। তার মানে কি তোমার, তুমি এন, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অন এন, দেখো রাইট, রাইট সাইড কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অন এন। তুমি এন কে যতই চেঞ্জ করো না কেন, এ কিন্তু চেঞ্জ হচ্ছে না, মানে কি কনস্ট্যান্ট সিকোয়েন্স তোমার। তাহলে অর্থাৎ এন, এক্স যখন 0, তখন এইটা কিন্তু এই যে সিকোয়েন্স অফ ফাংশনটা কিন্তু তোমার অনেক কনভার্জ করবে। তাহলে বাকি অন্য ক্ষেত্রে কি হবে সেটাই আমরা খুঁজতে হবে, ঠিক আছে? বাকি অন্য ক্ষেত্রে কি হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, মানে এটা দেখলেই বোঝা যায়। ধরো অন্য ক্ষেত্রে কি হবে, ধরো এস এন অফ ধরো এক্স, এখানে কিন্তু এক্স এর মান 0 না, অন্য সবকিছু। তাহলে এখানে তোমার কি হবে, ধরো আমরা এরকম লিখতে পারি, এন এক্স প্লাস 1, এখানে আমাদের এক্স হচ্ছে, আমরা এরকম করে লিখবো যে তোমার 0 না, শুধু 0 থেকে বড়, 1 থেকে ছোট বা 1 সমান। তাহলে তখন ধরো আমরা যদি ই বের করি, ধরো তখন যদি আমরা ধরো ই বের করি যে লিমিট, সরি আমরা এরকম করে লিখছি, ধরো তুমি তোমার মতো করে করতে পারো, একবারে লিখে দিলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে এস অফ এক্স হচ্ছে পয়েন্ট ওয়াইজ লিমিট, আমরা জানি। তোমার ধরো লিমিট n টেন্স টু ইনফিনিটি এস এন অফ এক্স, ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করে দেখো, তোমার এক্স যদি, এক্স কিন্তু ফাইনাইট, 0 থেকে বড়, 1 থেকে ছোট বা 1 সমান। তাহলে এ কিন্তু এন যদি ইনফিনিটি হয়, এর সাথে এক্স কে গুণ করলে সে কিন্তু তোমার অসীমই হয়ে যাবে। তাহলে এ কি করবে সবসময়, 1/ইনফিনিটি, ইনফিনিটি প্লাস 1 সেই ইনফিনিটি। তাহলে অবশ্যই আমরা একবারে বলে দিতে পারি এ কিন্তু তখন কি হবে, 0-তে কনভার্স করবে তোমার, ঠিক আছে? এই ক্ষেত্রে কখন, যখন আমরা এরকম বলতে পারি যে তোমার এটা লিখে দেওয়া ভালো, 0 <x <1,
আর আর এখানে কি হবে, ধরো এই ক্ষেত্রে ধরো এস অফ এক্স লিমিট এস অফ এক্স না লিখে তুমি পার্টিকুলারলি এস অফ ই লিখতে পারো, যে অসুবিধা নেই, এরকম করে আমরা লিখতে পারি যে এখানে আমরা এই যে এস এন অফ জিরো, আমরা এখানে জিরো দিয়েও লিখতে পারি, সমস্যা নেই, যেভাবে লেখো। ধরো এই যে, তাহলে তখন কিন্তু যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি, ধরো এটা কিন্তু এস এন অফ জিরো, মানে এক্স এর মান পার্টিকুলার জিরোর ক্ষেত্রে তোমার এটা কিন্তু তুমি যাই বসাও না কেন, এ কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অন এন, তাহলে সবসময় কি হবে, অনে কনভার্স করবে। এই হচ্ছে ব্যাপার, তুমি তোমার মতো যেভাবে এগুলো না লিখেও তুমি এক লাইনে লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কিন্তু এখন ফাইনালি ধরো পয়েন্ট ওয়াইজ লিমিট এস অফ এক্স আমরা বের করতে পারবো, যে পয়েন্ট ওয়াইজ লিমিটটার চেহারা কেমন হবে, যে অন হবে, অনে কনভার্স করবে যদি তোমার ইফ এক্স যদি তোমার জিরো হয়, আর জিরোতে কনভার্স করবে ইফ যদি তোমার এক্স তোমার এরকম থাকে। এই অঙ্কের ক্ষেত্রে আমরা এইটা হচ্ছে আমরা বলি, এইটুকু তোমার তুমি যদি নিজে বুঝতে পারো, এইটুকু লেখার কোনো দরকার নেই, জাস্ট তুমি এই লাইন থেকে একবার এই লাইন লিখে দিলে, খালি একটু লিখবা যে পয়েন্ট ওয়াইজ লিমিট এস অফ এক্স সমান সমান, তাও হবে, কিন্তু সমস্যা নেই। কারো কি প্রশ্ন আছে কোনো? হ্যালো, আমি কি ভুল লিখছি কোথাও? কারো প্রশ্ন আছে? শুনতে পাচ্ছ নাকি? কি সজীবের প্রশ্ন আছে নাকি? না স্যার, প্রশ্ন নাই। বুঝতে পারছো? ক্লিয়ার স্যার। হ্যাঁ, তাহলে এখন এইটা হচ্ছে, তাহলে এখন এখান থেকে ধরো, এখন আমরা এখন ধরো এই যে প্রত্যেকটা ধরো এন এর জন্য এই এস এন কি একটা কন্টিনিউয়াস ফাংশন কিনা বলো দেখি, 0-1 ইন্টারভেলের ভিতরে কি মনে হয় তোমাদের? কন্টিনিউয়াস। এটা কন্টিনিউয়াস, কিন্তু তার যেখানে তোমার পয়েন্ট ওয়াইজ কনভার্স করছে সে কি কন্টিনিউয়াস 0-1 এর উপরে? না, কন্টিনিউয়াস না। তাহলে আমরা এখন ওই থিওরামের সাহায্যে কি কোনো কমেন্ট করতে পারবো যে এই কনভার্জেন্স, এই পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সটা কি ইউনিফর্মলি কনভার্জ হবে না হবে না? আমরা গতদিন হবে না স্যার। হবে না স্যার, হবে না। এইটাই আমি বোঝাতে চাইছি, এই যে গতদিন যে থিওরামটা করছিলাম এটাই কিন্তু ছিল, দেখো কোথায় জানি ছিল ওই বোর্ডটা, এই আমি যে ইটা বলছিলাম তোমাদের, ধরো ওটা ওটা কোথায় বলছিলাম, এই উপরে বলছিলাম, এই যে কন্ট্রাপজিটিভিটি অ্যাপ্লাই করছি এখানে, এই যে দেখো এটার কনক্লুশন ছিল কিন্তু তোমার এই যে ইউনিফর্মলি কন্টিনিউয়াস যদি হয়, যেখানে এইটা তোমাকে নিশ্চিত হবে যে প্রত্যেকটা এফএন কি কন্টিনিউয়াস কিনা, তাহলে আমরা চোখের দেখা ওটা বুঝতে পারি, যেহেতু 0-1 ইন্টারভেল প্রত্যেকটা এফএন কিন্তু কন্টিনিউয়াস, তোমার সে কনভার্স করছে, কিন্তু এই যে নেগেশন ধরো কন্ট্রাপজিটিভ, তাহলে ওটা ব্যবহার করে কিন্তু আমরা এখন এই যুক্তি ব্যবহার করে বলে দিতে পারবো যে তোমার যেহেতু তোমার লিমিট ফাংশনটা তোমার ডিসকন্টিনিউয়াস আসছে, তাহলে তোমার অবশ্যই অবশ্যই তোমার আমরা কিন্তু বলতে পারি যে এফ অবশ্যই পয়েন্ট ওয়াইজ কনভার্স করে, এই এস কিন্তু ইউনিফর্মলি কনভার্স করে না, এইভাবে আমরা বলতে পারি। কিন্তু এই যে এইগুলো কিন্তু মানে নতুন নতুন হয়তো প্রথম এখন আমাদের কাছে খুব সহজ, প্রথমে যে এই ধারণাটা আনছিল কিন্তু খুব ইম্পর্টেন্ট ওই থিওরামটাই করে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার ইম্পর্টেন্সি অফ ইউনিফর্ম কনভার্জেন্স তোমার, অর্থাৎ কি এই 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 সিকোয়েন্স অফ ফাংশনের যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্য কিন্তু এখানে তোমার ট্রান্সফার হয়নি তোমার, তা তুমি খালি ওই থিওরামটা লিখে দিয়ে এখানে দাবি করতে পারো যে এস অফ এক্স এস এন অফ এক্স ডাজ নট কনভার্স ইউনিফর্মলি এস অফ এক্স অন 0-1 ক্লোজ ইন্টারভেল। ঠিক আছে, তাহলে আমরা অন্তত এটুকু বলতে পারি, ওই থিওরামটা তুমি উই নো দ্যাট দিয়ে লিখবে, এটা ধরো আমি ওটা লিখলাম না কারণ ওটা লেখা আছে, ধরো তোমরা এখানে এটুকু লিখলে যে উই নো দ্যাট, ওই থিওরামটা উই নো দ্যাট স্টেটমেন্টটা শুধু হ্যাঁ লিখলে, তারপরে তুমি অবশ্যই কিন্তু এটা দাবি করতে পারো ওই থিওরামের সাহায্যে, যে আমরা কিন্তু বলতে পারি যেহেতু অবশ্যই কনভার্স করে পয়েন্ট ওয়াইজ, তাহলে আমরা বলতে পারি যে এইভাবে বলতে পারি যে কেমন করে লিখবো, যেভাবে কোনো ভাবে লিখতে পারি, এসএন দিয়ে লিখতে পারি বা এরকম দিয়েও লিখতে পারি, সমস্যা নেই, এরকম করেই লিখি। এত তোমার ডাজ নট কনভার্স does not converse uniformly to এখানে কি এস অফ এক্স মানে কিন্তু জিরো ফাংশন,
ইউনিফর্মলি। অবশ্যই খালি তোমার এটা বলতে হবে যে অন 0 অন এই যে ক্লোজ ইন্টারভেলের উপরে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো সবাই নাকি? নাকি বুঝতে পারোনি? স্যার এই অঙ্কের ক্ষেত্রে স্যার ইন্টারভাল চেঞ্জ করে দিলে তো স্যার হ্যাঁ অবশ্যই ইন্টারভেল চেঞ্জ তুমি যদি ওপেন দিয়ে দাও তাহলে কিন্তু ইউনিফর্মলি কনভার্স করবে। অবশ্যই সেটা আমরা বলছি। তুমি যদি ধরো এটাকে ওপেন দিয়ে দিতে কথার কথা, তাই না? এই জি স্যার। 0 1 ওপেনও লাগতো না, অন্তত এক পাশ ওপেন খালি। তুমি যদি এই পাশ খালি ওপেন দিয়ে দিতে হ্যাঁ। তাও ইউনিফর্মলি কনভার্স হতো। অবশ্যই এই এক পাশকে ওপেন দিয়ে দিলে, কারণ সমস্যা করছে এই 0 বিন্দুতে তোমার। ঠিক আছে, মানে আমরা গ্রাফ দেখাইছিলাম না, যেই না 0 বিন্দুতে আসতে ও লাভ দিয়ে তোমার একের অনে চলে যাচ্ছে, তাই না? আমরা তাহলে স্যার এই অঙ্কগুলোর ক্ষেত্রে স্যার ইন্টারভাল একটা স্যার অনেক বড় ফ্যাক্ট। হ্যাঁ সেটা তো আমি বলছি যে ইন্টারভেল খুবই বড় ফ্যাক্ট। ইন্টারভেল খুবই ফ্যাক্ট, তুমি বিভিন্ন ভাবেই করতে পারো। আমরা যদি ইভেন এটাকে ওপেন ইন্টারভেল দিয়ে দিতাম সেই ইউনিফর্মলি কনভার্স করতে। ধর আর একটা অঙ্ক আমরা আমরা দেখাই, এরকম দেখাই জাস্ট এই কমেন্টটা তো বুঝতে পারছো তাই না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এত ডাজ নট কনভার্স ইউনিফর্মলি 0, তুমি যদি এখানে এসএন দিয়ে লেখো, কারণ এসএন ধরছে সমস্যা নেই, যে আর অথবা এইভাবে লিখতে পারো, কিন্তু ধরো এইভাবে আমরা ল্যাঙ্গুয়েজ ইস্যু লিখতে পারি। ধরো এস এন, ধরো এস এন অফ এক্স, হ্যাঁ আমরা এরকম বলতে পারি যে ডাজ নট কনভার্স, এরকম করে লিখতে পারি ইউনিফর্মলি সংক্ষেপে লেখার জন্য। এইভাবে লিখতে পারি যে দুই ভাবে, কিন্তু অন এই আই মানে তোমার 0 অন ক্লোজ ইন্টারভেল, এই যে এভাবে আমরা লিখতে পারি ডাজ নট কনভার্স তোমার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এখানে বড় ধর অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি সেটাও লিখতে পারো, অথবা আমরা এইভাবে লিখি নোটেশন। তাহলে ধরো আরেকটা অঙ্ক ছিল, ধরো এইটার এখন তোমরা দেখি বলতে পারো কিনা, অনেকে করতে পারছো যদিও সমস্যা নেই। ধরো এরকম একটা ছিল বোধহয়, ধরো এটা আমরা বি নম্বর দিয়েই লিখি, সমস্যা নেই। এরকম ছিল এস এন অফ এক্স তোমার, এরকম ছিল না? ধরো এরকম ছিল এক্স 2 টু দ্য পাওয়ার এন 1 প্লাস এক্স। কারো প্রশ্ন থাকলে কিন্তু আগেরটা জিজ্ঞেস করতে পারো, অনেকে করতে পারছো আমি জানি, যে তোমরা বুঝতে পারছো অবশ্যই। যারা করতে পারোনি তারা হয়তো একটু সমস্যা জানে, আমি একটু আলোচনা করো। ধরো এরকম আছে, এটা আসলে হয়তো আমি একবারে বলে দিতে পারছি, তোমার জন্য প্রথমে একটু কষ্টকর যে অভিজ্ঞতার উপর, আমি ধরো একটু বেশি করছি তাই। তাহলে তোমাকে এই ধরো খুঁজে বের করতে হবে যে এই ইন্টারভেলের ভিতরে এমন কিছু বসালে যে ধরো এই পাশ ইন্ডিপেন্ডেন্ট অফ এন হয়ে যায় কিনা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। কিন্তু এরা তোমার কি বলো যে বাই ট্রায়াল বা বাই এক্সপেরিয়েন্স বুঝতে হবে তোমার। কি মনে হচ্ছে কিছু বসালে কি হবে? হ্যাঁ কি মাহফুজা বলতে পারো কথাটা? হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ কি, হ্যাঁ কি বসালে 1 হবে? স্যার 1 মাইনাস 1 এই 1 দেখো, নিতে হবে স্যার। হ্যাঁ এই যে দেখো এখানে, তাই এটা তোমাকে অভিজ্ঞতার উপর বুঝতে হবে। কিন্তু তুমি যদি 1 বসায় দাও এখানে, দেখো তাহলে 1 টু দ্য পাওয়ার টুয়াইস এন, সেটা 1 এর পাওয়ার আমরা যা করি না কেন সে 1ই হয়, 1 থাকে। এও কিন্তু 1 থাকে। তাহলে তুমি যদি কথার কথা এক্স এর মান যদি 1 বসায় দাও, তাহলে কিন্তু এটা কত হয়ে যাবে বলো দেখি? হাফ হয়ে যাবে, তাই না? নাকি জি স্যার, -1 যদি বসাই কি হবে? হাফ হবে। কারণ এই যে এখানে কিন্তু 2 আছে, ইম্পর্টেন্ট কিন্তু এই 2 না থাকলে কিন্তু ডেঞ্জার আছে। তো ধরো মাইনাস তাহলে প্লাস হয়ে যাবে, কিন্তু হাফ হয়ে যাবে। তাহলে এই দুটো ক্ষেত্রে তোমার দেখো, তাহলে এই দুটো ক্ষেত্রে এইভাবে আমি আর লিখছি না যে এই 1 আর -1, এই দুটো ক্ষেত্রে সে কিন্তু তোমার কনস্ট্যান্ট সিকোয়েন্স হয়ে যাচ্ছে। বাকি ক্ষেত্রে কি হবে বলো দেখি? বাকি ক্ষেত্রে তুমি কি বলতে পারবা? বাকি ক্ষেত্রে কি হবে বলো দেখি? এরকম হলে তোমার উপরেও তো তোমার 1 হবে না? 0 হয়ে যাবে, কারণ x টু দ্য পাওয়ার 2n দিয়ে ভাগ করে দেবো আমরা উভয় পাশকে। তাহলে এখানে 1 হয়ে যাবে, ধরো এখানে 1 হয়ে যাবে, এখানে 1 বাই x টু দ্য পাওয়ার n ভাগ করতে হবে নাকি হবে না? না না সরি, যে ভাগ তো করার দরকার নেই, কারণ আমাদের ই তো -1 থেকে 1 এর ভিতরে, এটা তো আমরা জানি। হ্যাঁ সরি, হ্যাঁ ভাগ করার দরকার নেই আমাদের, আমরা তো একটা ই থিওরাম জানি, মনে আছে কিনা তোমাদের? আমি আর ফুললি করে দিচ্ছি না, জাস্ট এই যে আমরা কিন্তু এটা জানি, খেয়াল করে দেখো যে x টু দ্য পাওয়ার n কনভার্স টু 0, আমরা কিন্তু বলছিলাম যে সেকেন্ড ইয়ারে যিনি বলছিলাম কখন,
অ্যাজ ধরো n টেন্স টু ইনফিনিটি, কখন সবসময় কি করবে, এক্স এর একটা মান নির্দিষ্ট মান থাকতে হবে না, আমরা বলছিলাম না, কখন করবে? -1 is less than x is less than 1. অর্থাৎ এক্স যদি তোমার, এটা কিন্তু আমরা এই যে এটা মনে রাখতে হবে, এটা সেকেন্ড ইয়ারে তোমরা পড়ছো, স্বাভাবিক মনে থাকার কথা না এইটা, এটা কিন্তু কিন্তু এই শর্ত হচ্ছে এটা আসলে এই যে তোমার এই যে এটা আসলে তোমার এই যে এটা আমরা পড়ছি সেকেন্ড ইয়ারে, যেটা আমি খালি বলছিলাম এই ক্ষেত্রে, তাহলে এইটা যদি তোমার কনভার্স করে জিরোতে, এর পাওয়ার যদি তুমি 2 দাও, কারণ এখানে তো 2, সেও কিন্তু জিরোতে চলে যাবে, তাই না নাকি? আমরা এটার সাহায্যে কি এটা দাবি করতে পারি না? ধরো ধরো এক্স, অবশ্যই সবাই বুঝতে পারার কথা, ধরো এক্স এন এক্স এন হোল টু দা পাওয়ার 2 কনভার্স টু 0, মানে এটা কিন্তু 2n অ্যাজ n টেন্স টু ইনফিনিটি, অবশ্যই কারণ এ যদি যায় তার ই করলে সে, কারণ এই একই শর্ত, আমি ধরো আর লিখলাম না যে একই শর্ত, এই যে ঠিক আছে। তাহলে আমরা ধরো ওইভাবে বলতে পারি যে এস যদি এরকম হয়, ধরো এস, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ধরো এস এন অফ হাফ, এটা কিন্তু তোমার ধরো আমরা এটা কিন্তু কত, সরি হাফ বলি কেন, সরি হাফ কেন, 1, সরি অ্যান্সার হবে হাফ, তাই না? এস এন অফ 1 এটা কিন্তু তোমার কত হবে, হাফ হবে, অথবা তোমার এস এন অফ ইন্ডিপেন্ডেন্ট অফ এন -1 এও কিন্তু তোমার হাফ হবে, তাই না নাকি? বুঝতে পারছো? তাহলে আমরা কিন্তু বলতে পারবো যে পয়েন্ট ওয়াইজ লিমিট এস অফ এক্স, সেটা হচ্ছে তো তোমার ধরো এরকম করে লিমিট ধরো n টেন্স টু ইনফিনিটি এক্স 2 টু দা পাওয়ার n 1 প্লাস এক্স 2 টু দা পাওয়ার n, এটা তোমার হবে হচ্ছে এরকম করে আমরা লিখতে পারি, হাফ হবে যখন তোমার ধরো এটা হাফ হবে যখন কখন এক্স এর মান 1 -1 এক্স যদি তোমার 1 আর ধরো এরকম -1 হয়, এই দুটোর ক্ষেত্রে, ঠিক আছে। আর 0 হবে যদি তোমার অন্য জায়গায় হয়, ধরো এই যে -1 থেকে এই যে, তাই না? যদি আমি ভুল না করে থাকি, ঠিক আছে, আমার ভুল হতে পারে, বোধ ঠিক আছে, ঠিক আছে। কারো কি প্রশ্ন আছে, বুঝতে পারছো? কি ইমরান, বুঝতে পারছো নাকি? জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে এখন যদি ধরো দেখি এবার কে বুঝতে পারে, আমি যদি ধরো ভুল করে এই 2টাকে তুলে দিতাম, তাহলে কি ঘটনা ঘটতো, কে বলতে পারবে? তো এখানে মনে বলি, সরি, ধরো এই 2 নেই, খালি n আছে, তাহলে কি হতো, কে বলতে পারবে? স্যার -1 এর জায়গায় হ্যাঁ, তখন হচ্ছে আর এটা -1 হতো। ইউনিফর্মলি কনভার্জেন্স হতো তো। না না আমি বলছি তোমার, আমি বলছি না, এটা তো ইউনিফর্মলি কনভার্জেন্স না, যেহেতু ডিসকন্টিনিউয়াস না এটা তোমার, নাকি এটা কি ডিসকন্টিনিউয়াস না? জি স্যার, এটা ডিসকন্টিনিউয়াস। তাহলে তো ইউনিফর্মলি অবশ্যই পয়েন্ট ওয়াইজ কনভার্স করে, ইউনিফর্মলি কিন্তু করে না, কারণ এ কিন্তু কন্টিনিউয়াস, তাই না নাকি? বুঝতে পারোনি? স্যার আপনি বলেন 2 তুলে দিলে, ওটার ক্ষেত্রে ও বলছি। হ্যাঁ, না 2 তুলে দিলে কি হতো সেটা আমার প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, কে বলবে বলো, হ্যাঁ বলো, ভুল স্যার হলে সেক্ষেত্রে কিন্তু যদি -1 বসাই তাহলে নিচের পার্টটা তো 0 হয়ে যাচ্ছে, 1 -1 0 হয়ে যাচ্ছে, আনডিফাইন্ড হয়ে যাচ্ছে অনেকটা। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো এখানে যদি ধরো এখানে যদি -1 বসাও, না আমরা তো জানি না এন কি, তোমার এন তো পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, সরি মানে জোড় হতে পারে, বিজোড় হতে পারে, 2n জোড় সবসময়, এটাই আমরা জানি। কিন্তু আমি যদি ধরো এইটা তুলে দিতাম, ধরো কথার কথা, তখন কি হতো, সেটা আমার প্রশ্ন ছিল। স্যার এই জায়গা কোনো সমস্যা ছিল না, তাই না? এই অংশ ঠিকই থাকতো, তাই না? কি মনে হয়? জি স্যার, এই অংশে কি হতো আমি সেটা বলতেছি। স্যার -1 যখন হবে তখন n এর মান যখন ওড হবে তখন হচ্ছে -1 হবে, পাওয়ার যখন ওড হ্যাঁ, হবে, আর পাওয়ার যখন হবে। n হবে তখন 1 হবে, আর x এর মান যখন 1 তখনও 1। হ্যাঁ হ্যাঁ, আর এক্স এর মান তাহলে এই জায়গা কি, ধরো এক্স যখন পজিটিভ 1 তখন কিন্তু সমস্যা নেই বোধহয় কোনো, তাই না? জি স্যার, তখন হাফ হবে। হাফ হবে, কিন্তু এক্স যদি -1 হতো তখন কি হতো, সেটা হচ্ছে আমার, তখন কি হতো, এটা কি কনভার্স করতো নাকি ডাইভার্স করতো, সেটাই প্রশ্ন। কনভার্স করবে না, ডাইভার্স ডাইভার্স হবে হ্যাঁ, স্যার। তখন ডাইভার্স করে দিত, সেটাই আমি জানতে চাচ্ছিলাম। কারণ কিন্তু দেখো ফ্লাকচুয়েট করতো, যদি তুমি ধরো অড হয়, ধরো অন যদি হয়,
তখন কিন্তু এখানে পেতে -1, এখানে পেতে -1, তাহলে এটা 0 যে ধরো ই হয়ে যেত, অসংজ্ঞায়িত হয়ে যেত। আবার যদি প্লাস n যদি জোড় হতো তাহলে এখানে কিন্তু অন হতো, এখানে হতো অন, তাহলে হাফ হতো তখন। মানে ফ্লাকচুয়েট করছে প্রত্যেকবার, একবার অসংজ্ঞায়িত একবার হাফ, একবার অসংজ্ঞায়িত একবার হাফ, নাকি? না বুঝতে পারোনি? জি স্যার। সেটা এরকম একটা অঙ্ক ছিল, সেটা মানে সবসময় ই হবে তা না। এখানে ওই কমেন্ট করতে পারো যাতে ইউনিফর্মলি কনভার্জ করে। ধরো এই অঙ্কটাই ছিল, ধরো এই অঙ্কটাই ছিল তোমার। আশা করি বুঝতে পারছো কিনা আমি জানি না, কারো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। ধরো আমরা যদি আরেকটা ছোট্ট একটা দেখাই, ধরো সি নম্বর, এটা এরকম যদি দেখাই, ধরো আমাদের এরকম ছিল, ধরো এক্স এন, এটা বোধহয় ছিল এরকম, তাই না? ধরো এই একই খুব পরিচিত ফাংশন এক্স টু দা পাওয়ার এন, আমরা এখানে এটাকে যদি আই বলতাম এরকম, তাই না? তাহলে কিন্তু এই সমস্যাটা রাইজ করতে, তাই না? এটার কি হতো বলো দেখি, এখন তো তোমরা জানো সবাই, ধরো বলো দেখি এর পয়েন্ট ওয়াইজ লিমিট কি হবে, একবার আমি লিখে দিব। 0 কখন হবে? স্যার স্যার -1 থেকে 1 এর মধ্যে যখন থাকে। এই যে -1 থেকে ধরো এরকম, এটা তো সবাই জানো, বুঝতে পারছো তাই না? তারপর এরপর বলো। স্যার আরেকটা স্যার হবে -1 স্যার যখন হবে স্যার এনটা স্যার অড। হুম, আর স্যার আরেকটা হবে 1 যখন স্যার হবে ইভেন, এনটা ইভেন। না না সেটা তো, না সেটা ওটা তো তাহলে, হ্যাঁ ঠিক আছে, এটাই তুমি এখনো বুঝতে পারোনি। ইন পয়েন্ট গুলো তো স্যার সমস্যা করে, ইন পয়েন্ট গুলোকে আগে চেক করতে হবে। হ্যাঁ না সেটা করো, সেটা কিন্তু সেটাই মানে বুঝতে পারোনি এখনো। ধরো এই যে আমি বুঝতে পারছি, বুঝতে পারোনি, ধরো এই যে দেখো আসলে এই ধরো এস এন অফ ধরো -1, তাই না? দেখা যাচ্ছে না স্যার, এস এন অফ -1, তাহলে কি হবে তোমার এই পাশে কি হবে, এরকম -1 টু দা পাওয়ার এন না, তাই না? নাকি? হ্যাঁ স্যার। তাহলে এখানে ধরো যদি এন এন এর মান তো প্রথমে অন হয়, তাহলে কত হবে? -1। এন এর মান 2 হলে কত হবে? এরকম করে তো তুমি সিকিউএস তৈরি করো, তাই না? -1, এটা বুঝতে পারছো না? এরকম করে হতে থাকবে না নাকি? ধরো আমি এরকম করে চলতেই থাকবে না নাকি? না বুঝতে পারোনি? এন যদি হ্যাঁ, অন হয় -1, তাহলে এই সিকোয়েন্সটা কি? এটা কি কনভার্জেন্স না ডাইভারজেন্স সিকোয়েন্স, সেটা হচ্ছে প্রশ্ন। অসিলেটরি সিকোয়েন্স, নট কনভার্জেন্স, নট ডাইভারজেন্স। হ্যাঁ, নট কনভার্জেন্স, নট কেন ডাইভারজেন্স, তো এটা স্যার এটা ডাইভারজেন্স হবে। ডাইভারজেন্স। অক্সিলারিটি সিকোয়েন্স সবসময় ডাইভারজেন্স, কনভার্জেন্স না। সিকোয়েন্সের দুই রকম আছে, হয় কনভার্জ নয় ডাইভার্জ, এর মাঝখানে কিছু নেই। হ্যাঁ, এই যে দেখো -1 অন, এটা কিন্তু একটা সিকোয়েন্স, সে অক্সিলেট করছে তোমার, অড হলে একরকম, ইভেন হলে, তাহলে এটা কিন্তু তোমার ডাইভার্স। তাহলে -1 এর ক্ষেত্রে কিন্তু তুমি পয়েন্ট ওয়াইজ লিমিটও এর এক্সিস্ট না। এই জন্য আমি বলছিলাম যে ইফ যদি এক্সিস্ট হয়, এটা তুমি ধরতে পারবি, এক্স এর মান যদি -1 বসাও, তাহলে এই সিকোয়েন্সটা তোমার পয়েন্ট সিকোয়েন্স অফ ফাংশনের পয়েন্ট ওয়াইজ লিমিটও এক্সিস্ট না তোমার। কিন্তু যদি এক্স ইকুয়াল টু যদি অন বসাও, কি হয় বলো দেখি, তখন কেমন হয়? ধরো আমি দেখাচ্ছি, এখনো ধরতে পারোনি তোমরা। যদি অন হয় তখন কি হবে বলো দেখি, তখন কেমন হবে চেহারা? এরকম না নাকি? সবগুলো কি হবে? এরকম হবে না? জি না বুঝতে স্যার। পারোনি? এর যদি এই হয়, এখানে অড বসাও আর ইভেন বসাও, যাই বসাও না কেন সবসময় মানে কনস্ট্যান্ট সিকোয়েন্স। তাহলে প্রশ্ন হচ্ছে এখানেই তোমার যে এ কিন্তু তোমার পয়েন্ট ওয়াইজ লিমিট তোমার অন হবে, ঠিক আছে? কখন কখন বলো দেখি? দুটোর ক্ষেত্রেই কিন্তু হবে না। ইফ তোমার এক্স যদি তোমার ই হয়, এক্স যদি তোমার 1 হয়, ঠিক আছে নাকি? বুঝতে পারোনি? হুম, জি স্যার। বুঝতে পারছো? আর জি। এদের ক্ষেত্রে কি হবে বলো তো? ডাইভার্স করবে, তোমাকে বলতে হবে, আসলে কনভার্স করবে না। এই জন্য আমি ওই প্রশ্নটা ছিল যে ইফ এক্সিস্ট, -1 এর জন্য কিন্তু পয়েন্ট ওয়াইজ লিমিট তোমার এক্সিস্ট না। তাহলে এইরকম এইরূপ বের করবা, তারপরে তোমার কিন্তু এখানে বলতে হবে যে তোমার এস এন অফ -1, অবশ্যই যেহেতু সিকোয়েন্স তোমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ডাইভার্জেস, এখানে আমি লিখে দেবো ডাইভার্জেস, ঠিক আছে নাকি? এটা যদি অনেকে মানে কেউ বোধহয় বুঝতে পারোনি নাকি? বুঝতে পারছিলে? কেউ বুঝতে পারছিলে? হ্যালো?
উপস্থিতি তো খুবই কম, ক্লাস করা ছেড়ে দিচ্ছে সবাই, সমস্যা নেই। স্যার আমি আপনি স্যার বললেন যে কনভার্জেন্স এবং ডাইভারজেন্স, স্যার অসিলেটরি স্যার ডাইভারজেন্ট, এটা স্যার আমি ধরতে পারছি না। অবশ্যই ডাইভারজেন্স, তোমার তো কনভার্স হওয়া মানে তোমার ধরো কি, এই যে তুমি যে কোনো এপসাইলনের জন্য কি পাবা, ধরো এর আর এর ডিসটেন্স সব সমান কত, 1 না? হ্যাঁ, এই 1। তাহলে 1 আমরা তো বলছিলাম ফর এভরি পজিটিভ এপসিলন। এখন তুমি যদি ধরো পজিটিভ এপসিলন 0.1 নাও, তাহলে কি সত্য হবে তোমার? এই এপসাইলন দিয়ে তুমি চেক করে দেখো, এপসাইলন দিয়ে আমরা অঙ্ক করছিলাম না, স্বাভাবিক যদি অক্সিলেট করে সে কখনো তোমার মানে সহজ কথায় সে সব অলওয়েজ ডাইভার্জ। সেটাকে আমরা এপসাইলনের আর্গুমেন্ট দিয়েও ব্যাখ্যা করতে পারি, কারণ আমরা বলছি প্রত্যেকটা এপসাইলনের জন্য দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার n যে সাজ দ্যাট, মানে আফটার হুইচ ওই যে ওই সিকোয়েন্সের যে কোনো মানে যেখানে কনভার্স করবে, তুমি যদি ধরো অনেক কনভার্স করে, তাহলে এর আর এর ডিসটেন্স তো তোমার কি 0.1 এর থেকে বেশি তো তোমার। আর যদি ধরো -1 কনভার্স করে, তাহলে এর আর এর ডিসটেন্স কি হবে তোমার 0.1 এর থেকে বড় হবে। ঠিক আছে, আমরা প্রথমে যখন এপসাইলন দিয়ে করছিলাম, অথবা আমি সেকেন্ড ইয়ার ধরো ইউটিউবে আসছে সেকেন্ড ইয়ারের প্রমাণ করাইছিলাম আমি যে এর যে তোমার ডাইভার্স করে। তুমি যদি মনে করো যে কোনো জায়গায় কনভার্স করছে এতে, তাহলে তুমি কন্ট্রাডিকশন প্রমাণ করতে পারো। আর সবচেয়ে সহজ কথা হচ্ছে অক্সিলারি সিকোয়েন্স সবসময় তোমার ডাইভার্স করে। হ্যাঁ, এখন যদি আমি এখানে প্রমাণ দেখাতে পারবো না, সময় লাগবে, তাহলে এইটুকু কিন্তু এখন অন্তত এইটুকু কি বুঝতে পারলে সবাই, নাকি বুঝতে পারোনি? এই পর্যন্ত কিন্তু অঙ্ক ধরো দরকার নেই, এটা রাখবে, এটা আমরা এমনি খালি তুমি বড় ধরে এটাকে আগে লিখতে পারো। ঠিক আছে, হ্যাঁ সেই কি যারা আছো, যে কয়জন আছো আমি সহ, এটা কি বুঝতে পারলে নাকি? এটা কেন লিখলাম? স্যার জি স্যার। হ্যাঁ, বোঝা এটা গেছে। বোধহয় কেউ করতে পারছিলে না সম্ভবত, না পারছিলে? আমার মনে নেই। স্যার আমার ভুল হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, এটা ভুল হওয়া খুবই স্বাভাবিক প্রথমে, কিন্তু এটা তো সবচেয়ে কঠিন যে এরকম ঘটনা ঘটতে পারে তোমার, হ্যাঁ কোনো এন্ড পয়েন্ট, এটা খেয়াল করতে হবে তোমার। ঠিক আছে, আশা করি দেখ আমরা আজকে এই যে আজকে 3টে যেমন আলোচনা করলাম, অন্য 3টে তো তুমি যদি এই অংশকে আর একটু ভালো করে করার জন্য উপরেও লিখতে পারো, তাহলে আরো ব্যাখ্যা হবে, এসএন এরকম হবে, তাহলে তুমি বলতে পারো। আর এই দুটোকে উপরে লিখে তারপর যেভাবে লেখার সমস্যা নেই, আমরা ওই 2-3 ভাবে লেখা দেখা, তাহলে আমরা অবভিয়াসলি বলতে পারি এটাও কিন্তু তোমার এই কনভার্স করে, পয়েন্ট ওয়াইজও কনভার্স করে না, তাই না? পয়েন্ট ওয়াইজও কিন্তু কনভার্স করে না পুরা ইন্টারভেলের উপরে, অন্তত একটা বিন্দুতে আমরা কিছুকে ই করলে তাহলে করে কিন্তু। তাহলে এখন ধরো আমাদের গতদিনে আমরা যে করোলারিটা দিছিলাম ধরো, ঠিক আছে, সেইটাকে আমরা ধরো এখন একটু আলোচনা করব। তোমরা যেমন এক্স্যাক্টলি কারেক্ট যুক্তিতে ধরো যুক্তি ব্যবহার করে প্রমাণ করছে সবাই, সবার অলমোস্ট হয়েছে, অল্প একটু ই হয়েছে, এটা কোনো ব্যাপার না, ট্রাই করার চেয়ে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মাহফুজার একটা এক্স্যাক্টলি কারেক্ট হয়েছে, কিন্তু মাহফুজা করোলারিকে ইউজ করতে পারোনি আর কি। হ্যাঁ, তুমি কমপ্লিট প্রুভ করে দিছো, সমস্যা নেই। হ্যাঁ, আর ধরো মায়েদুল আসেনি বোধহয় আজকে, ও করোলারিকে ইউজ করতে পারছে, কিন্তু ওর মানে ভুল হয়ে গেছে আর কি করোলারিকে ইউজ করতে গিয়ে। হ্যাঁ, মানে একেবারে ভুল হয়ে গেছে আর কি। আর তাইবারও যেমন বা সাইমার ওই মানে ই ভুল হয়ে গেছে শুধু, কি জানি বলে সামেশনে একটু মানে ধরাতে তোমার ভুল হয়ে গেছে, তা অলমোস্ট কারেক্ট, এমনি যুক্তি সব কারেক্ট। তো তাইবার বোধহয় লেস দ্যান ইকুয়ালে ভুল হয়েছে, সাইমার হচ্ছে ই ধরতে গিয়ে ভুল হয়েছে, এটা কোনো ব্যাপার না, এটুকু ভুল হবেই স্বাভাবিক, চেষ্টা করা খুব ইম্পর্টেন্ট। আমি ধরো একটু ছোট্ট করে করোলারিটা একটু আলোচনা করি, তাহলে তোমরা অন্য যারা, সদীপ সাহেব কি করতে পারোনি নাকি? হ্যাঁ স্যার আমার দেখা হয়নি। তো তুমি খুব ব্যস্ত বোধ হয় নাকি একটু? স্যার মাসুম মুর্শেদ স্যারের এক্সাম তো। ও কবে এক্সাম? আমাদের তো এক্সাম দিতে হবে। আসলে না, আমি পড়ানো শেষ করি আজকে দিকে, তারপরে তোমার মাসুম স্যারের এক্সাম শেষ হোক তারপরে। আর ওই যে কি বলো যে তোমাদের ধরো আমি এরপরের থেকে কয়টা ক্লাসে অ্যাটেন্ডেন্সে তো মার্কস দিতে হবে, সবাইকে অ্যাটেন্ড করতে হবে 4-5টা ক্লাসে অন্তত, না হলে কিন্তু তোমাদের সিআর তো আসে না, সিআর কে একটু বলে দিও পারলে। হ্যাঁ, সিআর কে চেনো তোমরা নাকি চেনো না? এরপর আমি বলে দেবো যে 4-5টা ক্লাস, কারণ আমি জানি যে সমস্যা, কারণ সবাই এখন অনলাইনে আসতে পারবে না, অনেক কি আছে, অন্তত সবাইকে তো মার্কস দিতে হবে ধরো অ্যাটেন্ডেন্সের,
যে আমি বলে দেবো যে এই 4টা ক্লাসে সবার আসতে হবে আর এক্সামে, এই জন্য আমি জোর করি না, কারণ অনেকে আসলে সুযোগ নেই আসার মতো কিসে। তাহলে তোমাদের সিআর কে পারলে একটু বলে দিও তোমরা, হ্যাঁ, বা আমিও মেসেজ দিয়ে বলতে পারবো, তোমরাও একটু বলে দিও। এখন না, আমি বলে দেবো যে 4টা ক্লাসে সবার আসতে হবে আর কি। ধর আমরা এই করোলারিটা দেখি কতদিনের থিওরাম, আমরা কিন্তু এখানে বলছিলাম দেখো, তো সবাইকে মোটামুটি তো একটা মার্কস দিতে হবে অ্যাটেন্ডেন্সে, সেই জন্য এত ইজ ধরো কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস। হ্যাঁ, যে আমরা বলতেছিলাম অন আই, আসলে আমরা ধর ছোটবেলায় তো মানে উপপাদ্যের অনুসিদ্ধান্ত যদি আমরা পড়িনি কখনো, মানে আসলে পড়া উচিত, আমিও পড়িনি, সেই জন্য আসলে আমিও বুঝি না। তোমরা আমার থেকে ভালো বোঝো অবশ্যই, সেটা আমি বুঝতে পারি যে আমি তোমাদের মতো থাকতে তোমরা যা করতে পারছো এর 10 ভাগের 1 ভাগও পারতাম না, এটাই আনন্দের আমার কাছে। হ্যাঁ, 3 দ্বারা এরকম ছিল, আমরা আমরা দেখবো যে আসলে কেমন করে করোলারি কি করতে পারি। এন্ড এরকম এইখানে কিন্তু শর্ত ছিল কি দেখো, ইফ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এখানে বলছিলাম যে ইফ এই কন্টিনিউয়াস ফাংশন গুলো নিয়ে যে সিরিজটা তৈরি করছি তোমার, সে কিন্তু কনভার্জ করে ইউনিফর্মলি। আমরা কিন্তু বলিনি যে এর সিকোয়েন্সটা তোমার ইউনিফর্মলি কনভার্জ করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। যে আমি একটা সিরিজ তৈরি করছি ধরো এই যে এই কন্টিনিউয়াস ফাংশন গুলো নিয়ে, সে হচ্ছে কনভার্স করে ইউনিফর্মলি। এই যে এটাই আমাদের ছিল কিন্তু, ধরো কনভার্জেস, ধরো কনভার্জেস, কি বলে যে কনভার্জেস ইউনিফর্মলি, converges uniformly, converges uniformly, ধরো কি বলবো আমাদের converges uniformly to s of x, এটা আমরা বলছি কিন্তু অন ওই একই আই, তোমার আই তো লিখছি, এটা ছিল কিন্তু। হ্যাঁ, তাহলে এখন তোমাকে প্রমাণ করতে হবে যে দেন, তোমাকে প্রমাণ করতে হবে, এখানে কমা দেয় না দেনে, এই যে অনেক বই কমা দেয়, মাঝে মাঝে কমা দিয়ে ফেলে, যে দেন তোমাকে প্রমাণ করতে হবে ধরো এই s of x is continuous, is is continuous, is continuous, is continuous on I, এটা তো যেহেতু আমি লিখে দিয়েছিলাম সবাই বুঝতে পারছো নাকি, তাই না? তাহলে এটা যদি f k of x is continuous on I for এই যে এখানে কিন্তু এই আগেরটা কিন্তু এই যে এই সিকোয়েন্স অফ ফাংশনটা তোমার, সে কিন্তু কনভার্স করতে ইউনিফর্মলি s of x, তখন আমরা প্রমাণ করছি যে তখন অবশ্যই যদি s of x, তাহলে এখানে মূল পয়েন্টটা কি বলো দেখি, এ কিন্তু কনভার্স করে তোমার ইউনিফর্মলি অন s of x, এ কনভার্স করা মানে কি, এখান একটা সিরিজ কনভার্স করা মানে কি, তার অর্থ কি ওই সিরিজ থেকে আমরা একটা কি সিকোয়েন্স তৈরি করতে পারি না, যে সিকোয়েন্স অবশ্যই এখানে ইউনিফর্মলি কনভার্স করে নাকি? হ্যালো, জি স্যার। এটা হচ্ছে মূল পয়েন্ট, তাই না? কেমন করে ধরো তাহলে একটা সিরিজ থাকলে সেখান থেকে কেমন করে একটা আমরা সিকোয়েন্স তৈরি করতে পারি, এটা হচ্ছে মূল পয়েন্ট। কেমন করে তৈরি করতে পারি এটাকে, আমরা আমরা সবসময় এরকম করে করছি, ধরো যে পার্শিয়াল সাম নিয়ে, তাই না? আমরা কিন্তু এরকম করে ধরে এইটা হচ্ছে মূল পয়েন্ট, যে এস এন অফ এক্স আমরা তৈরি করতে পারি এরকম করে। অবশ্যই তোমরা সবাই বুঝতে পারছো এরকম কে ইকুয়াল টু, এখানে কিন্তু অবশ্যই এন, ইনফিনিটি দিলে কিন্তু হবে না, পার্শিয়াল, তার এন এর উপর ডিপেন্ড করবে, কিন্তু এই এন এর উপর ডিপেন্ড করবে এই যে তোমার এফ কে অফ এক্স, এটা কি, এটা তো পারবো আমরা লিখতে নাকি, ঠিক আছে নাকি? তাহলে আমরা যদি এরকম করে লিখি ধরো
তাহলে আমরা জানি যে সিরিজ কনভার্জেন্সের ডেফিনেশনই যে সিরিজ যদি কনভার্স করে তখনই যখন এর পার্শিয়াল সাম তোমার ইউনিফর্মলি কনভার্স করে। তাহলে আমি লিখছি না, কারণ যেহেতু ধরো এরকম লিখতে পারি যেহেতু সিন্স, আমি ধরো লিখলাম সংক্ষেপে লিখে দিচ্ছি, যেহেতু সিন্স এইটা ধরো এফ কে অফ এক্স ধরো কনভার্জেস ইউনিফর্মলি, ধরো কনভার্জেস, আমি এটা লিখলাম না, কনভার্জেস ইউনিফর্মলি, ধরো কনভার্জেস ইউনিফর্মলি টু এস অন আই, তাহলে আমরা কিন্তু এইটা কিন্তু অবশ্যই ইমপ্লাই করবে এর সাহায্যে, কিন্তু আমরা বলতে পারবো যে এই যে এস এন অফ এক্স এই যে সিকোয়েন্সটা সেও কিন্তু তোমার এই যে কনভার্জেস, ধরো ইউনিফর্মলি লিখেই দিই, নাহলে বুঝতে পারবে না, ইউনিফর্মলি টু এস অফ এক্স অন আই, ঠিক আছে? তাহলে কিন্তু তুমি অবশ্যই এটাকেও বলতে পারবে এস এন অবশ্যই কিন্তু অনুরূপ ভাবে কনভার্জেস ইউনিফর্মলি এস অফ এক্স অন আই, এটা কিন্তু আমরা ডেফিনেশন থেকেই পাই, নাকি? দেখা যাচ্ছে না স্যার, নাকি এটা লিখতে পারবো কি মনে হয়? না বুঝতে পারোনি? হ্যালো, লেখা যাবে ডেফিনেশন থেকে। হ্যাঁ বাই ডেফিনেশন কিন্তু এটা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তোমাকে দেখাতে হবে এই প্রত্যেকটা এসএন কি কন্টিনিউয়াস, সেটা হচ্ছে প্রশ্ন। আমরা কি বলতে পারবো যে প্রত্যেকটা এসএন কন্টিনিউয়াস কিনা? এই এসএন কি কন্টিনিউয়াস কিনা খেয়াল করে দেখো, প্রত্যেকটা এফ কে কিন্তু কন্টিনিউয়াস ছিল, এই যে কিন্তু বলে দেওয়া ছিল যে এফ কে কন্টিনিউয়াস, তাহলে আমরা জানি কিন্তু কন্টিনিউয়াস ফাংশনের যোগফল ফাইনাইট যোগফল, কিন্তু এটা কিন্তু অসীম সংখ্যক যোগফল না, অসীম সংখ্যক হলে কিন্তু একটু সমস্যা, আমি বলতে পারবো না তখন কিন্তু কন্টিনিউয়াস, যেহেতু এটা কিন্তু ফাইনাইট সংখ্যক, ধরো এন এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3, যে কোনো মানে কাউন্টেবল সংখ্যক, সরি ফাইনাইট বলা ঠিক হবে না, কাউন্টেবল। তাহলে এই প্রত্যেকটা এফ তাহলে কিন্তু এরা কিন্তু অবশ্যই কন্টিনিউয়াস হবে, না বুঝতে পারোনি? হ্যালো, তোমাকে এখন নিশ্চিত হতে হবে যে এস এন কন্টিনিউয়াস কিনা, তাহলে তুমি এরকম বলতে পারবা আমরা বলতে এটাকে যদি একটা নাম দাও তুমি এখানে বলে দিতে পারো, ধরো এটাকে আমরা একটা নাম দিলাম, ধরো অন, তাহলে তাহলে তুমি এখানে ক্লেম করতে পারবা যে বাই অন, ধরো বাই অন, যেভাবে তুমি তোমার ইচ্ছা মতো লিখলে বাই অন, আমরা বলতে পারি এটা বুঝতে পারলে কিনা আমি জানি না, ইচ এস এন অফ এক্স ইজ কন্টিনিউয়াস অন আই, ঠিক আছে? এটা মানো কিনা? হ্যালো, এটা কি বুঝতে পারছো? এই লাইনটা কি বুঝতে পারছো? এটা কিন্তু মেইন পয়েন্ট, এটা একটা মেইন পয়েন্ট আর এটা একটা মেইন পয়েন্ট। কেন এস এন অফ এক্স কন্টিনিউয়াস? কারণ সে হচ্ছে কাউন্টেবল সাম অফ কন্টিনিউয়াস ফাংশন। আমরা জানি যে দুটো ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তার যোগফলও কন্টিনিউয়াস হয়, মানে কাউন্টেবল পর্যন্ত, কিন্তু কারণ এখানে কিন্তু এন কিন্তু তোমার কাউন্টেবল, নাকি বুঝতে পারো? এই লাইনটা কি বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। তাহলে তাহলে এই প্রমাণ হয়ে গেল। এখন তুমি প্রিভিয়াস থিওরাম অ্যাপ্লাই করে খেয়াল করে দেখো, যেহেতু এই প্রত্যেকটা এস এন কন্টিনিউয়াস, সে তোমার কনভার্জ করে ইউনিফর্মলি এস অফ এক্স এ অন আই, তাহলে আগের থিওরাম ব্যবহার করে আমরা বলে দিতে পারি অবশ্যই এস অফ এক্স ইজ কন্টিনিউয়াস অন আই, তাই না? নাকি? তাহলে আমরা কিন্তু যেহেতু ইস এন, তাহলে বাই প্রিভিয়াস থিওরাম যেহেতু করোলারি, আর যদি খালি পরীক্ষাতে আসে তুমি এখানে ওইরকম আগে তোমরা যেমন করে প্রমাণ করছো অবশ্যই প্রমাণ করতে পারো, সমস্যা নেই। আর করোলারি ইউজ করে করতে পারো, কোনো সমস্যা নেই, তাও হবে তোমার। তুমি এখানে ওই স্টেটমেন্টটা লিখে দিতে হবে, বাই প্রিভিয়াস থিওরামের স্টেটমেন্টটা লিখে দিতে হবে, বাই থিওরাম উই নো দ্যাট দিয়ে লিখবা। আমি এটা লিখবো না, তোমরা তো জানো, জাস্ট উই নো দ্যাট, এটা করোলারি, তুমি অবশ্যই প্রমাণ করার দরকার নেই, উই নো দ্যাট দিয়ে তুমি লিখে দেবে যদি পরীক্ষাতে আসে, উই নো দ্যাট কোডে লিখতে হবে ওই যে, হ্যাঁ। তাহলে দেয়ারফর উই নো দ্যাট, তাহলে আমরা এখানে দাবি করতে পারি যে দেয়ারফর স্টেটমেন্টটা লিখতে হবে, তাহলে আমরা অবশ্যই দাবি করতে পারি যে তোমার এস অফ এক্স ইজ কন্টিনিউয়াস
অন আই। কারো কি প্রশ্ন আছে নাকি? হ্যালো, এখানে খালি ওই আগের প্রিভিয়াস থিওরামটা দেখো। তাহলে মেইন পয়েন্ট কিন্তু তোমার এইটা খালি, যে এইটা আমরা একটা সিরিজ থাকলে সেখান থেকে আমরা একটা সিকোয়েন্স তৈরি করব, পার্শিয়াল সামের সিকোয়েন্স। আর বাই ডেফিনেশন এ যেহেতু ইউনিফর্মলি কনভার্স করে এস অফ এক্স এ অন আই, তাহলে বাই ডেফিনেশনে এই যে পার্শিয়াল সামের যে সিকোয়েন্স সেও কিন্তু কনভার্স করবে ইউনিফর্মলি অন আই। এখন এখন কেন এর প্রত্যেকটা কন্টিনিউয়াস? কারণ এরা হচ্ছে কাউন্টেবল সাম অফ কন্টিনিউয়াস ফাংশন। তাহলে আমরা দাবি করতে পারি বাই অন এস ইচ এস এন অফ এক্স ইজ কন্টিনিউয়াস অন আই। এখন উই নো দ্যাট, ওই থিওরামটা লিখে দিবা, তারপরে তুমি জাস্ট খালি, তখন আর প্রমাণ করার দরকার নেই, যেহেতু করোলারি, মানে আসলে ওখান থেকে ওই জিনিসটা প্রমাণ করতে গিয়ে আমরা নতুন একটা জিনিস পাইছি, এটাকেই করোলারি বলে। তোমার এটা ফিল করতে হবে করোলারি কি আসলে, যে আমরা আসলে ওই থিওরামটা প্রমাণ করতে গিয়েই সিরিজেরটাও প্রমাণ করে ফেলতে পারছি। তাহলে অবশ্যই এস অফ এক্স ইজ কন্টিনিউয়াস অন আই। এই জন্য দেখো ক্লাস 6, 7, 8 এর বইয়ে একটা উপপাদ্য লিখে তার নিচে অনুসিদ্ধান্ত লেখা থাকতো না? কি সজীব, তুমি তো প্রাইভেট পড়াও, অন্যরা কি প্রাইভেট পড়াও নাকি তোমরা? মাহফুজা কি প্রাইভেট পড়াও নাকি কাউকে? না সৌরভ, স্যার। সাইমা? স্যার আমি পড়াই স্যার। হ্যাঁ, তুমি যদি পড়াও অন্তত ওদেরকে ওটা বোঝানোর চেষ্টা করবা কেন এর নাম অনুসিদ্ধান্ত। ধরো ওই বয়সের একটা বাচ্চা যদি বুঝতে পারে, ও তোমার মতো হলে অনেক বেশি জিনিস বুঝতে পারবে। ধরো আমার এখন অনেক বয়স, আমি হয়তো ভালো করতে পারবো না, তোমরা বুঝতে পারলে ইভেন আমার থেকে ভালোই করতে পারবা, ফিল করতে পারবা। তাহলে অবশ্যই ওই রকম করে পড়ালে হয়তো পরীক্ষা খারাপ করে বসতে পারে, তখন তোমার টিউশন থাকবে না, নাকি? সেটা হতে পারে। তবে এমনি একটু বলবা মাঝে মাঝে, হ্যাঁ সেইটা। বা তোমার ছোট ভাই বোন যারা আছে তাদেরকে বললা যে কেন এটার নাম অনুসিদ্ধান্ত হলো, কেমন করে আমরা ওই থিওরাম করতে গিয়ে এটাকে পেলাম, সেটা খুব ইম্পর্টেন্ট। তা আশা আশা করি বুঝতে পারছো, তাই না? জি স্যার। তাহলে এটা এই মূল পয়েন্টকে খুঁজতে হবে। এটা দেখো কোনো ব্যাপার না, তুমি চেষ্টা করছো, ভুল হয়েছে তোমার একটু, এটা ডাজন্ট ম্যাটার, মানে ভুল হওয়া খুব স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু তো চেষ্টা করা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা এটা দেখলাম, এখন ধরো এটাই আমাদের মূল ছিল, আমাদের কি অবস্থা সময়? হ্যাঁ, আমরা অসুবিধা নেই। তাহলে আমরা অন্তত একটা জিনিস বুঝতে পারলাম, যে ইম্পর্টেন্সি অফ তোমার ইউনিফর্ম কনভার্জেন্স, যে তোমার যদি একটা সিকোয়েন্স অফ ফাংশন ইউনিফর্মলি কনভার্স করে, তাহলে ওই সিকোয়েন্স অফ ফাংশনের যে বৈশিষ্ট্য থাকে, অন্তত কন্টিনিউটি বৈশিষ্ট্য যদি থাকে, তাহলে ওই তোমার লিমিট ফাংশনেরও কিন্তু সেই কন্টিনিউটি বৈশিষ্ট্য থাকবে। কিন্তু পয়েন্ট ওয়াইজ কনভার্স করলে কিন্তু আমরা বলতে পারবো না যে ওই যে সিকোয়েন্স অফ ফাংশন যদি কন্টিনিউয়াস হয়, তাহলে লিমিট ফাংশনও কন্টিনিউয়াস হবে কিনা। এটা ফিল করতে পারলে তুমি একটু মজা পাবো আর কি। ঠিক আছে নাকি? মূল মূল পয়েন্ট কিন্তু আমরা এটা বুঝতে চাইছি। সৌরভ সাহেবের কি খবর? হ্যাঁ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কিন্তু তোমার, যে আমরা সিকোয়েন্স অফ ফাংশনের এই বৈশিষ্ট্যটা আমরা ক্যারি করতে ইউনিফর্মলি কনভার্স করে, যদি যে সিকোয়েন্স অফ ফাংশনের বৈশিষ্ট্য, তাহলে তোমার লিমিট ফাংশন ক্যারি করবে, তাই না? ধরো ক্যারি করবে। আর কিন্তু যদি ইউনিফর্মলি কনভার্স না করে, তাহলে কিন্তু আমরা বলতে পারবো না, ক্যারি করতেও পারে, কিছু কিছু ক্ষেত্রে ক্যারি করে, কিছু কিছু ক্ষেত্রে ক্যারি করে না। কিন্তু আসলে এইগুলোর অ্যাপ্লিকেশন বায়োলজিতে অনেক বেশি আছে, জেনেটিক্সে তোমার জিন সিকোয়েন্স এগুলোকে করে, এই যুক্তিকে ব্যবহার করে। মানুষ তো এগুলো তৈরি করতে চায় একেবারে, ধরো কি বলে যে মানে একজন বড় সায়েন্টিস্ট আছে, সেরকম আর একজন সায়েন্টিস্ট তৈরি করতে চাই। ওই যে স্টেম সেল রিসার্চ যেগুলো হয়, যে হুবহু কপি, একটা মানুষের কপি করতে চাই। তাহলে এই ধরো আমাদের গণিতও কিন্তু এরকম হুবহু কপি করতে পারি না। ধরো পয়েন্ট ওয়াইজ কনভার্স করলে কিন্তু ওই হুবহু কপি হতেও পারে, না হতে পারে, কিন্তু ইউনিফর্মলি কনভার্স যদি হয়, তাহলে কিন্তু তোমার ওই ওর যে বৈশিষ্ট্য আছে লিমিট ফাংশনের, সেই বৈশিষ্ট্য তোমার থাকছে। তাহলে আমরা এটা খালি তোমার ইসের ক্ষেত্রে বললাম, যে কন্টিনিউটির প্রপার্টি ক্ষেত্রে। আর তুমি যদি এখানে প্রমাণ করতে চাও, সমস্যা নেই, সবটুকু প্রমাণ করতে পারো। আর না লিখে দিয়ে স্টেটমেন্ট বা থিওরামটা লিখে দিতে পারো, প্রিভিয়াস থিওরাম উই নো দ্যাট লিখে দিতে পারো স্টেটমেন্টটা। এখন ধরো তোমার এখানে হচ্ছে আমরা আমরা ধরো আর একটা ইস্যু যাই এখন, যে আজকে হ্যাঁ অল্প একটু আমরা 10 মিনিট বলতে পারবো। এখন ধরো
তোমাদের মাসুম স্যার কি গুগল ক্লাসরুমে পরীক্ষা নিবে? হ্যাঁ, না ভাইবা নিবে? হ্যালো, স্যার এমনিতে জুমে পরীক্ষা নিবে আর কি, সবার ভিডিও অন থাকবে, স্যার পরীক্ষা দিবে, তারপর 10 মিনিট পর পরীক্ষা শেষ হয়ে 10 মিনিট পর সবাই ছবি তুলে সেটা পাঠিয়ে দিবে বা পিডিএফ। তো ও এতজনকে কন্ট্রোল করবে কি করে? না, পরীক্ষা ওপেন বুক পরীক্ষা হতে হবে এখন। আমার পরীক্ষাদের ওপেন বুক, তুমি যা খুশি তাই লিখে দেখে দেখে দাও, সমস্যা নেই। হ্যাঁ, ওপেন বুক এক্সাম। হুম, স্যার ওপেন বুক এক্সাম আরো বেশি কঠিন হয়, না আমি তো ওপেন বুক এক্সাম নেবো আর কি। হ্যাঁ, একটা কত? ওগুলো পারা যায় না স্যার। না না, আমি আমি তো যা পড়াইছি তাই দেবো, তুমি তাই পারবা, সমস্যা নেই। স্যার আমাদের কাছে তো বই নাই। হ্যাঁ, না তোমার কাছে এই আমাদের সমস্ত কাছে জিনিস তো আছে না, তুমি নোট টোট করছো না এগুলো দিয়ে? এইটাই তোমার বই, তো মানে ওপেন বুকই তোমার বই, ঠিক আছে? হ্যাঁ, এখন এখন অসুবিধা নেই, মানে কোনোভাবে একটা নিতে হবে, কারণ তোমাদের সবাইকে তো মার্কস দিতে হবে। এই জন্য আমি বললাম যে অন্তত 3-4টে ক্লাসে সবাইকে অ্যাটেন্ড করতে হবে, যে অ্যাটেন্ডেন্সের মার্কস দিতে হবে সবাইকে, ঠিক আছে? এখন তোমাদের সঙ্গে বৈষম্য হয়ে যাচ্ছে, একটু যে বললো স্যার আমরা সারা বছর ক্লাস করলাম, তোমাদের একটু মার্কস বেশি দেবো, যারা সারা বছর ক্লাস করছে, আমার কাছে অ্যাটেন্ডেন্স আছে, আর ওদের হয়তো 1 মার্কস কম দেবো, 2 মার্কস কম দেবো আর কি, বা কিছু দিতে হবে সবাইকে। হ্যাঁ, যা তোমরা শিখতে পারছো ওরা শিখতে পারেনি, সেটাই আনন্দ। তো তো তোমরা ওপেন বুক এক্সাম দিতে চাও না নাকি? হ্যাঁ, পরীক্ষা নিয়ে নেই, আমি তো পরীক্ষার সময় কি আসবে সব বলে দেবো, সমস্যা নেই। আমি তো জানি যে এত পড়াচ্ছি, তুমি তো পরীক্ষাতে পারবা না, সিম্পল কেউ পারবো না, আমিও পরীক্ষা দিলে পারবো না, তোমাদের চেয়ে কম পাবো, কিন্তু পরীক্ষাতে কি কি আসবে সেটা আমি বলে দেবো। হ্যাঁ, ওদের ওদের জন্য দুটো ধরো অ্যাসাইনমেন্ট নিব। হ্যাঁ, দুটো অ্যাসাইনমেন্টের ভিতর থেকে অলমোস্ট সব আসবে, ঠিক আছে? এই জন্য পরীক্ষা নিয়ে কোনো ওয়ারিড হওয়ার কিছু নেই। হ্যাঁ, বুঝতে পারলে? হ্যালো, শুনতে জি পাচ্ছ? স্যার। পরীক্ষা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নেই, এই জন্য সবাইকে আসতে হবে ওই দিনকে। তুমি একটু বলে দিও, আমি 3-2-3 ক্লাসে তোমাদের এটাকে বলে দিও। হ্যাঁ, আমাদের আমাদের প্রায় শেষ হয়ে যাওয়ার পথে, আর হয়তো কিছু ক্লাস 2-3টে ক্লাস নিলে শেষ হয়ে যাবে, তারপর আমি বলবো সবাইকে আসতে হবে তোমার। তাহলে আগামী সপ্তাহের ক্লাস থেকেই বলতে পারো যে সবাইকে আসতে হবে তোমার, 4-5 দিন সবার ক্লাস করতেই হবে আর কি, নাহলে কিন্তু অ্যাটেন্ডেন্সে মার্কস পাওয়া যাবে না। তাহলে এখন আমরা আমরা ধরো এই ধারণাটাকে ধরো রিমান ইন্টিগ্রেশন, তোমরা তো অবশ্যই করছো তাই না? রিমান ইন্টিগ্রেশন করছো না? ধরো একটা সিকোয়েন্স অফ ফাংশন নিলাম আমরা, সেটা রিমান ইন্টিগ্রেবল, যে এরকম ধরো আমরা গল্পের মতো করে একটু বলি, খালি দেখো এই যে তোমরা যদি ধরো এটা রিমান ইন্টিগ্রাল সুন্দর করে পড়ছো, কিন্তু রিমান ইন্টিগ্রালের কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। আমরা কিন্তু ধরো ইন্টারমিডিয়েটে বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত তুমি যে ইন্টিগ্রেশন পড়ছো, যে ইম্প্রপার ইন্টিগ্রাল হলো একটা আলাদা কথা, যে প্রপার ইন্টিগ্রেশন পড়ছো সেগুলো কিন্তু কন্টিনিউয়াস না হলে কিন্তু, মানে দুটো শর্ত থাকতে হতো ইন্টিগ্রেশন করার জন্য, কন্টিনিউয়াস এবং বাউন্ডেড। রিমান এসে এই ধারণাকে সে চেঞ্জ করে দেয়, সে বলে না খালি বাউন্ডেড হলেই আমি ইন্টিগ্রেশন করতে পারি, কিছু কিছু জায়গায় তোমার ডিসকন্টিনিউয়াস হলেও আমি তাকে ইন্টিগ্রেশন করতে পারি, মানে পৃথিবীকে একটা চমকায় দেয় একেবারে। যে শুধু বলছে যে বাউন্ডেড, বাউন্ডেড অ্যাজাম্পশন থাকতে হবে অবশ্যই, কন্টিনিউটির একটা রেস্ট্রিকশন আছে অবশ্যই, তোমার অলমোস্ট কন্টিনিউয়াস হতে হবে আর কি, সেটাকে বলে তোমার। যে অলমোস্ট শব্দটা জানো না, এখানে তোমার মাসুম স্যার মেজার পড়াইছে আমি জানি, যে মেজার পড়ছো না তোমরা একটু? স্যার অলমোস্ট এভরিওয়্যার। হ্যাঁ, অলমোস্ট এভরিহারই বলে সেটাকে বলি আমরা, অলমোস্ট অলমোস্ট এভরিহার যদি কন্টিনিউয়াস হয় তাহলেই সে কিন্তু মানে ইন্টিগ্রেশন করতে পারবে। যে অন্তত যে সেটের উপর তোমার ডিসকন্টিনিউয়াস, সেই সেটের মেজার তোমার 0, তাই না? সেটাকে আমরা তো বলি যে অলমোস্ট এভরিহার, সংক্ষেপে অলমোস্ট বলে আর কি, অলমোস্ট কন্টিনিউয়াস, অলমোস্ট এভরিহার কন্টিনিউয়াস। তাহলে রিমান কিন্তু পৃথিবীকে চমকায় দিছিল একেবারে। এটা কিন্তু খুব বেশি আগের না, এই যে তোমার কত সালের দিকে রিমান বোধহয় কত সালে আবিষ্কার করছিল, রিমানকে 1900 সালের দিকে না 1900 শতকে 1800 সালের দিকে, আমি ভুলে গেলাম দেখি, রিমান মনেই থাকে না এগুলো। রিমান সেই চালক মাত্র 36 বছর বাসছে, এই যে ধরো 1862 থেকে 1866, ধরো এই ধারণা ও বোধহয় আনছিল তোমার এরকম ধরো 1870-70 দিকে কোথায়, মানে মাত্র 36 বছর বাসছে। যদি আর বেশি কিছুদিন বাঁচে থাকতো তাহলে তো আমাদের বিপদ ছিল আর। জার্মান ম্যাথমেটিশিয়ান, সব অ্যানালাইসিসের বড় বড় ম্যাথমেটিশিয়ান সব জার্মান নয় ফ্রান্সের, ইভেন আমেরিকার কেউ নেই তোমার।
জার্মান, ফ্রান্স আর রাশিয়াতে ওই একই জায়গায়। মানে তুমি যদি কোনো কিছু আসলে শিখতে চাও, ঐতিহ্য খুব ইম্পর্টেন্ট, নাহলে তুমি কখনোই পারবা না। মাত্র 36 বছর বাঁচছিল, পৃথিবীকে ধরো চমকাই দিছিল সে একেবারে। রেগুলেশনারি ওয়ার। আরে আরে কোথায় গেল আমার, এই যে। তাহলে এইটা সে বলছিল যে একটা ফাংশন তোমার ডিসকন্টিনিউয়াস হলেও কিন্তু সেই ডিসকন্টিনিউয়াস এর মাত্রা আছে, কিন্তু ওই যে বলে অলমোস্ট এভরিহোয়ার কন্টিনিউয়াস হতে হবে। অর্থাৎ যে সমস্ত পয়েন্টে তোমার ডিসকন্টিনিউয়াস, মেজার জিরো তো বোঝো তোমরা, তাই না? রেশনাল নাম্বারের মেজার কত, এটা তো পড়াইছে অবশ্যই স্যার তোমাদের। বলো দেখি রেশনাল নাম্বারের মেজার কত? হ্যাঁ, এটা কিন্তু ধরো ভাইবাতে জিজ্ঞেস করে প্রচুর, ধরো বড় বড় ভাইবাতে, তুমি যদি কোনো ইউনিভার্সিটির টিচারের ভাইবা দিবে, আমাকে ইভেন জিজ্ঞেস করছিল এটা। রেশনাল নাম্বারের মেজার কত? স্যারটা পড়াইছে না তোমাদের? অবশ্যই পড়ানোর কথা, মনে ভুলে গেছে বোধহয়। কি ইমরান সাহেব, রেশনাল নাম্বারের মেজার কত? ইমরান না তো, ইমরান নেই বোধহয়। জানো মাহফুজা, সদীপ, জানো 0 তো? স্যার। হ্যাঁ, রেশনাল নাম্বারের মেজার কিন্তু 0 তোমার। এটা প্রমাণ করতে শিখতে হবে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা। এপসাইলন আর্গুমেন্ট দিয়ে, আউটার মেজার দিয়ে প্রমাণ করছে তোমার, তাই না? এটা কিন্তু মানে তুমি প্রমাণ পারবা না পারো, খুব কনফিডেন্টলি বলে দেবা যে হ্যাঁ রেশনাল নাম্বার মেজার 0, এবারে স্যারও ভয় পেয়ে যাবে, ভাববে যে হ্যাঁ তুমি জানো। হ্যাঁ, রেশনাল নাম্বার কিন্তু মেজার 0। তাহলে একটা ফাংশন যদি তোমার প্রত্যেকটা রেশনাল নাম্বারে যদি তোমার ডিসকন্টিনিউয়াস হয়, তাও আমরা তাকে তার ইন্টিগ্রেশন বের করতে পারবো। রিমান হচ্ছে এটা করছিল তোমার, এই মানে ভীষণ রেভলিউশনারি ওয়ার্ক। তাহলে এখন এখানে ধরো আমরা একটা দিব, ধরো আমরা একটা প্রথমে, তাহলে আমরা এখানে এবারে ধারণাটা হচ্ছে আমরা থিওরাম পড়বো না, খালি একটু উদাহরণ আলোচনা করবো। ধরো আজকে হয়তো অল্প একটু বলতে পারবো, সময় যেতে আমাদের শেষ। ধরো এটা আলোচনা, ধরো যে ইন্টিগ্রেবিলিটি ক্যারি করে কিনা। ধরো ওর আগেরটা তো কন্টিনিউটি দেখলাম, ধরো এটা আমি নাম দিই ইন্টিগ্রেবিলিটি, রিমান ইন্টিগ্রেবিলিটি, রিমান। তোমরা কি ওটা বুঝতে পারো নি যে ডিসকন্টিনিউয়াস ফাংশনেরও আমরা করতে পারি, নাকি বুঝতে পারো নি? রিমানে কি করছিল, রিমানের সাথে ধরো এই যে ইন্টারমিডিয়েটের বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ইন্টিগ্রেশনের কি পার্থক্য? এখানে দেখবা তোমাদের সাল লিখছে যে এফ ইজ বাউন্ডেড, লিখছে খালি, লেখিনি কিন্তু এফ ইজ কন্টিনিউয়াস। কিন্তু আমরা যা পড়ছিলাম কন্টিনিউয়াস বাউন্ডেড দুটোই হতে হতো, তখন তার আমরা ইন্টিগ্রেশন করতে পারি। কিন্তু এখানে তোমার শুধু অবশ্যই তোমার স্যার বলছে তোমরা কাজ করতে পারো না, সিম্পল এটা তোমার ডিসকন্টিনিউয়াস হলেও করতে পারি, কিন্তু সেই ডিসকন্টিনিউয়াস এর মাত্রা আছে তোমার। তাহলে এখানে দেখো আমরা ধরো একটা করি যে আমরা একটা এই যে আমরা বেশি কিছু বলছি না, যে রিমান ইন্টিগ্রেবল ধারণা থাকে, আমরা ধরো আমরা এরকম বলতেছি যে একটা উদাহরণ দিই খালি আজকে। হ্যাঁ, ধরো আমরা একটা উদাহরণ দিচ্ছি যে লেট, ধরো আর1, ঠিক আছে, আর1 রেশনাল নাম্বার কি বলো দেখি, কাউন্টেবল না কাউন্টেবল না? এটা ফার্স্ট ইয়ারে পড়ছো তাই না? রেশনাল নাম্বার কি কাউন্টেবল না কাউন্টেবল না, বলতে পারো? রেশনাল নাম্বার কি মনে হয়? স্যার কাউন্টেবল। হ্যাঁ হ্যাঁ, কাউন্টেবল। কিন্তু কেন কাউন্টেবল, প্রশ্ন হচ্ছে সেটা। একটা সেটকে আমরা কখন কাউন্টেবল বলি বলো দেখি? ন্যাচারাল নাম্বারের সমতুল করে। হ্যাঁ, সমতুল যদি, হ্যাঁ মানে 1 1 কারেসপন্ড করতে পারি আমরা, একটা স্পেশাল মেকানিজম আছে তাই না তার সাহায্যে। হ্যাঁ, অবশ্যই সে কোন একটা সেট যদি তোমার ন্যাচারাল নাম্বারের সাথে তোমার কি বলে ইকুইভ্যালেন্ট বলি আমরা, তাই না? বা সমতুলের বা ইংরেজিটা, তাহলে আমরা আমরা স্যার এখানে প্রশ্ন স্যার পড়েছিলাম, আমি স্যার ক্লিয়ার না স্যার। ন্যাচারাল নাম্বারে স্যার যতগুলা সংখ্যা আছে স্যার, রেশনাল নাম্বারে কি ঠিক ততগুলাই আছে? হ্যাঁ, সে ততগুলোই আছে, কিন্তু এটা অসীম জগতে সম্ভব, কিন্তু কারণ ধরো এটাই তো অসীমের ডেফিনেশন দিই আমরা, যে একটা সেট যদি তার উপসেটের সাথে ইকুইভ্যালেন্ট হয়, বাস্তব জগতে এটা কোনোদিন সম্ভব না। বাস্তবে কি একটা জিনিস তার অংশের কোনোদিন সমান হতে পারে? না, কখনো না। হ্যাঁ, কিন্তু অসীম জগতে এর হতে পারে।
ন্যাচারাল নাম্বার কি তোমার রেশনাল নাম্বারের সাবসেট না? হ্যাঁ সাবসেট। হ্যাঁ, তারপরে আমরা প্রমাণ করতে পারি যে তোমার ওখানে সমান আমরা বলি না, ইকুইভ্যালেন্ট বলি, ইকুয়াল বলে না কিন্তু। তাহলে তোমাকে বুঝতে হবে ইকুয়াল আর ইকুইভ্যালেন্টের ভিতরে পার্থক্য আছে তোমার। যে তোমার বাস্তব জগতে হচ্ছে ইকুয়াল, আর অসীম জগতে হচ্ছে ইকুইভ্যালেন্টের ধারণা আসে। বুঝতে পারছো? কিন্তু বাস্তব মন কখনো মেনে নেবে না যে এটা অসম্ভব জিনিস, কি করে স্যার সম্ভব? অত্যন্ত কঠিন, এটা হ্যাঁ। জানা অত্যন্ত কঠিন। হ্যাঁ না, অত্যন্ত এই জন্যই তো ম্যাথমেটিক্স তোমার অসীমকে তোমার বিমূর্ত চিন্তাকেই করে তোমার। এটা তো এই জন্যই তো ম্যাথমেটিক্স এত পাওয়ারফুল তোমার। তুমি ভালো ম্যাথমেটিক্স না জানলে তুমি কোনো কিছুই করতে পারবে না। আমাদের দেশে ধরো ম্যাথমেটিক্স এর প্রশিক্ষণ খুবই খারাপ আমাদের, সত্য কথা। স্কুল কলেজে তুমি তো আসলে স্কুল কলেজে শিখে আসবে না চিন্তা করা, সেই চিন্তা করাটা ধরো আমিও শিখতে পারিনি, ধরো ইভেন তোমরা দুই একজন পারছো হয়তো ভালো, কিন্তু আমি ধরো শিখতে পারিনি। কারণ ওই যে ধরো স্যাররা খালি অঙ্কই করে দিত, আমিও করে নিতাম। তো করে নিলে তো কাজ হয় না, নিজেকে কিছু করতে হয়, তাই না? দেখ আমরা একটা জিনিস দেখাই, তা ওরা সময় থাকলে আমরা ওগুলো আলোচনা করবো, সমস্যা নাই, যে ওটা দেখাবো, ওটা খুবই মজার। ওই যে অসীম জগতের, হ্যাঁ হয়তো এখানে না আর কি। তাহলে আমরা একটা উদাহরণ খালি আজকে একটু দেখা যায়, এত এত বিয়ে an ordering of the countably infinite set of rational number, ordering of countably infinite ধরো ইনফাইনাইট কিন্তু কাউন্টেবল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। অসীম কিন্তু কাউন্টেবল, আর একটা অসীম আছে কিন্তু সে কাউন্টেবল না, আনকাউন্টেবল। এটা হচ্ছে এই পার্থক্য। আসলে এই যে অসীমের ভিতরে পার্থক্য করতে পারি, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ইনফাইনাইট সেট অফ রেশনালস, কঠিন একটু, আমি যে এক্সাম্পলটা দিচ্ছি তোমরা আমার ধারণা ক্যাচ করতে পারবা, তোমাদের সারে করাইছে আমি দেখলাম জাস্ট, কিন্তু রেশনালস ধরো এই যে 0 অন, অর্থাৎ আমরা কিছুই করিনি, কিন্তু যে আমরা বলতেছি এই যে 0 অন ক্লোজ ইন্টারভেলের ভিতরে যত তোমার রেশনাল নাম্বার আছে তাদেরকে আমরা এইভাবে নাম দিলাম যে R1 R2 R3 ডট ডট ডট, এটা অর্ডারিং করলাম। আর প্রশ্ন হচ্ছে কেন অর্ডারিং করতে পারবো, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ এই কিন্তু ন্যাচারাল নাম্বারের সাথে ইকুইভ্যালেন্ট। এই জন্য কিন্তু একটার নাম তুমি R1 দিতে পারবা, একটার নাম R2 দিতে পারবা, নাহলে কিন্তু দিতে পারতে না, অন অন দিয়ে দিতে পারতে না। কিন্তু এটা হচ্ছে মেইন পয়েন্ট, কিন্তু নাকি বুঝতে পারোনি? হ্যালো, বলো দেখি 0 আর 1 এর ভিতরে যত তোমার রেশনাল নাম্বার আছে তাকে আমরা অর্ডারিং করলাম। ধরো প্রথম যে রেশনাল নাম্বারটা অবশ্যই 0টা একটা রেশনাল নাম্বার, সেটা হচ্ছে R1। তারপরে কোনটা আছে সেটার নাম হচ্ছে দিছে R2, তারপরে যেটা আছে সেটা দিছে R3, তারপরে যেটা আছে সেটা দিছে R4, তারপরে যেটা আছে R5। এইভাবে আমরা দিতে দিতে গেছি, এবং এটা আমরা করতে পারবো কারণ রেশনাল নাম্বার হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বারের সাথে ইকুইভ্যালেন্ট। এই জন্যই আমরা সমতুল করতে পারি, এক এক মিল করতে পারি। হ্যাঁ, সেই এটা একটু বোঝা টাফ। তাহলে আমরা দেখো এই যুক্তিকে ব্যবহার করে একটা ফাংশন ডিফাইন করবো আমরা, এটা খুব মজার ফাংশন। হয়তো তোমরা একটু কঠিন হবে, আমি আশা করি তোমরা বুঝতে পারো অবশ্যই, কারণ তোমরা আমার থেকে ভালো বুঝতে পারো। এই যে কে বুঝতে পারবে, ধর আমি এরকম একটা ফাংশন ডিফাইন করলাম, এটা বললাম 1, ঠিক আছে, যে ডিফাইন এ ফাংশন, সরি, বা সিকোয়েন্স, সরি ফাংশন ডিফাইন এ সিকোয়েন্স বললাম, ডিফাইন এ সিকোয়েন্স, এই যে এ সিকোয়েন্স, ধরো ডিফাইন এ সিকোয়েন্স, লিখতে ভুলে গেলাম, সিকোয়েন্স সংখ্যা ভুলে গেলাম, এরকম করলাম অন, ধরো ইফ, দেখো যদি তোমার এক্সটা এই কেউ হয় তোমার, ধরো এই R1, এখানে কিন্তু মজার যে R2 Rn, ঠিক আছে, আর যদি তোমার 0 হয় আদারওয়াইজ, ঠিক আছে, বুঝতে পারছো নাকি বুঝতে পারোনি? এক্সাম্পলটা আমরা পড়বো আজকে খালি। কে বুঝতে পারছে এটা বলো দেখি, কেমন করে ডিফাইন করছি? এখানে কিন্তু ফাইনাইট না, R1 R2 R2 মানে কাউন্টেবল, এইখানে কিন্তু ফাইনাইট বানায় দিচ্ছি। কেন ফাইনাইট বানায় দিচ্ছি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট।
ফাইনাইট। আসলে এই এই যে কিসের উপর ডিপেন্ড করবে তোমার, আসলে আসলে কিন্তু ফাইনাইট না তোমার, যে আমরা এমন করে এই যে এন এর, কারণ সিকোয়েন্স তো এন এর উপর ডিপেন্ড করে তোমার। স্যার এটা কি স্যার ডিরিচলেট ফাংশন স্যার? হ্যাঁ, ডিরিচলেট ফাংশনের মতোই অবশ্যই, সেটা কিন্তু একটু অন্যরকম ভাবে আমরা, কিন্তু এখন এই হয়নি তোমার ডিরিচলেট ফাংশন হয়নি, সেটা আমরা দেখাবো পরে। তুমি মানে একটা সিকোয়েন্স আমরা ডিফাইন করছি, এটা কি বুঝতে পারলে কিনা? আসলে দেখো এই এখানে তুমি ধর এস অন অফ এক্স, ধর এস, এটা কিন্তু দুটোর উপর ডিপেন্ড করছে, এক্স এর উপরও ডিপেন্ড করছে, এন এর উপরও ডিপেন্ড করছে, কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই জন্য কিন্তু এরকম করে আমাদের মেকানিজম অ্যাপ্লাই করতে হবে। ধরো তুমি যদি এন এর মান অন ধরো, ঠিক আছে, কারণ এটা কিন্তু একটা সিকোয়েন্স অফ ফাংশন, এটা কিন্তু একটা সিকোয়েন্স না তোমার, এই জন্য কিন্তু এটা মেইনটেইন করতেছে। ধরো এস অন এক্স, সে কিন্তু একটা ফাংশন না, এই যে 0 আর 1 এর উপরে। আর তুমি যদি এন কে ফিক্স রাখো, এক্স এর জন্য কিন্তু একটা পাবো আবার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু খালি সিকোয়েন্স না, সিকোয়েন্স অফ ফাংশন। না বুঝতে পারোনি? একটু কঠিন, দেখো দেখি বুঝতে পারো কিনা। আমরা এর বলেই শেষ করবো, আর 5 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। স্যার এখানে n কিভাবে ডিপেন্ডেবল হচ্ছে এখানে? হ্যাঁ, S না তোমার ধরো আমরা তো এইটা কি, ধরো এই এস এন অফ এক্স কিন্তু একটা সিকোয়েন্স অফ ফাংশন তোমার, তাই না? এটা বুঝতে হবে কিন্তু, সিকোয়েন্স অফ ফাংশন। তাহলে তুমি যদি ধরো ধরো আমরা ধরো কি বললাম, ধরো এস অন বের করবো প্রথমে। ধরো এই যে দেখো আমি একটু দেখাই, তাহলে তুমি বুঝতে পারবে, আসলে একটু কঠিন, ধরো আমরা তবে অবশ্যই সবাই বুঝতে পারবো আমি জানি। ধরো কথার কথা, এই এস অন অফ এক্স কিন্তু একটা ফাংশন তোমার, ঠিক আছে? তাহলে সেই ফাংশনটা কোথা থেকে কোথায়, ধরো এরকম একটা রিয়েল ভ্যালুড ফাংশন, তাহলে এটাকে যদি আমরা একটা ফাংশন মনে করি, সে কিন্তু তোমার এই যে 0-1 ক্লোজ ইন্টারভেল থেকে তোমার ধরো যে কোনো, ধরো এখানে তোমার এরকম কিন্তু এর ইমেজ কিন্তু তোমার সবসময় হয় 1 নয় 0, ধরো এরকম ফাংশন কিন্তু 0 আর 1, এটা হচ্ছে প্রথম কথা। তাহলে তুমি যদি এই এন কে ধরো ফিক্স করে দাও, তাহলে এই প্রত্যেকটা এক্স এর জন্য তোমার কিন্তু একটা ভ্যালু পেতে হবে, নাহলে তো ফাংশন হবে না তোমার। ধরো এই এন কে অন করে দিচ্ছি, তাহলে বলো দেখি এখানে কত হবে? এন যদি ফিক্স করে দাও, এই এক্স এটা কত পর্যন্ত যাবে, এখানে কত থাকবে বলো দেখি? হ্যালো, এন এর মান 1 হলে এখানে কয়টা থাকবে? শুধু আর 1 থাকবে না? শুধু আর on শুধু 8টা থাকবে। শুধু হ্যাঁ। আর 1 থাকবে, শুধু আর 1 থাকবে, ঠিক আছে? শুধু তোমার কিন্তু আর 1 থাকবে, ঠিক আছে? তাহলে এইবার দেখো এই এক্স নিচ্ছ, এক্স কিন্তু এই 0 আর 1 এর যে কোনোটা হতে পারে তোমার। তাহলে এক্স যদি তোমার ধরো আর 1 হয়, ধরো আর 1 মানে কিন্তু 0, অর্থাৎ এক্স যদি 0 হয়, তাহলে শুধু ইমেজ হবে তোমার কি বলো দেখি? অন। আর বাকি সব ইমেজ হবে কিন্তু তোমার কত? 0, নাকি বুঝতে পারোনি? এই যে দেখো আমি এই যে দেখ কেমন করে করছে, আসলে আসলে এটাকে যদি আমরা ইলাবোরেটলি লিখি, যে এর ধরো এস এন অফ এক্স, এই ফাংশনটাকে আরো আমরা স্পেসিফাই করতে পারি, ঠিক আছে? এটাকে আমরা আরো স্পেসিফাই করতে পারি। ধরো আসলে কি হবে, যখন আর এর মান আর 1 যদি তোমার 0 হয়, কারণ প্রথমটা তো 0, প্রথম রেশনাল নাম্বারটা, তাহলে এটা হবে তোমার 1 ইফ এক্স ইকুয়াল টু 0, আর বাকি সব জায়গা হবে তোমার 0। এই ফাংশনটার চেহারা কিন্তু এরকম হবে, ইফ 0 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু 1, নাকি বুঝতে পারোনি? তাই না? তাহলে কেমন করে ধরো এন এন কন্ট্রোল হচ্ছে, এক্স কন্ট্রোল হচ্ছে, তাহলে বলো দেখি কি হবে, S2 এর চেহারা কেমন হবে বলো দেখি? তাহলে এই ফাংশনটা বলো দেখি কয়টা পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, কে বলতে পারবে? এই যে S1 ফাংশনটা কয়টা পয়েন্টে ডিসকন্টিনিউয়াস? স্যার একটা পয়েন্টে। একটা পয়েন্টে। কোন পয়েন্টে? 0 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস কিন্তু। 0 পয়েন্টে। S2 ফাংশনটা কয়টা পয়েন্টে? S2 এর চেহারা কেমন হবে বলো দেখি? S2 যখন নেবা, S2 অফ x, এখানে তাহলে কি হবে? R1 আর R2, তাই না? n এর মান তো 2 তোমার, নাকি? R1 আর R2, অর্থাৎ তুমি যে অর্ডারিং করছো, যে প্রথম যে দুটো রেশনাল নাম্বার ধরো 0, তারপরে যেটা আসবে ধরো তার জন্য কিন্তু 1 হবে, আর বাকি সব জায়গায় কিন্তু তোমার কি হবে? 0 হবে। তাহলে S2 ফাংশনটা কয়টা জায়গায় ডিসকন্টিনিউয়াস হবে বলো দেখি? দুইটা জায়গাতে। দুইটা জায়গায় ডিসকন্টিনিউয়াস হবে কিন্তু। S3 ফাংশনটা কয়টা জায়গায় ডিসকন্টিনিউয়াস হবে?
আমরা এরকম করেই করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো। তাহলে কি বুঝতে পারলে কেমন করে এন একে কন্ট্রোল করছে, আবার এক্স? আশা করি বুঝতে পারছো, তাই না? হ্যালো, জি স্যার। অন্যরা কি অবস্থা, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারবো। এটা ক্যাচ করাই মুশকিল একটু, এই যে প্রথমে এই অংশটায় কেন এখানে এন দিলাম, কারণ এটা ইসের উপর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা এরকম করে আমরা লিখতে পারি, যারা S2 এরকম দুটো জায়গায় হবে, S3 কিন্তু তিনটে জায়গায় হবে। এটা ধরো জাস্ট ব্যাখ্যা, তোমার খুবই ইম্পর্টেন্ট, জাস্ট একটা দিয়ে বোঝালাম, কারণ এরকম তোমরা নিজেরা এখন চেষ্টা করতে পারবে। আসলে না বললেই ভালো হতো, নিজেরা যদি বুঝতে পারতো সেটাই ইম্পর্টেন্ট, তাহলে তোমার মস্তিষ্ক কাজ করতে। তাহলে এখন আমরা এখানে কিন্তু বলতে পারি, এরকম করে যদি ডিফাইন করি, আমরা এরকম দাবি করতে পারি, দেন ধর একটা লাইন লিখে দিচ্ছি, দেন আমরা এরকম বলতে পারি, দেন দি, এটা ওইভাবে লিখব, দি সেট অফ discontinuities discontinuity, the set of discontinuity of Sn, আমাদের যে ফাংশনটা is, ধরো আমরা এরকম করে লিখি, এরকম করে লেখে যে সেট অফ ডিসকন্টিনিউটি, এরকম ডি দিয়ে লেখে সবাই, সরি কার্লি ডি দেয়, কার্লি ডি দেওয়া খুব মুশকিল। হ্যাঁ, কার্লি ডি দেয়, ধরো এরকম করে কেমন করে পেঁচায় যায়, ধরো আমি এরকম করে দিলাম কার্লি ডি Sn। এটা হচ্ছে তোমার, তাহলে কোন কোন পয়েন্টটা হবে তুমি বুঝতে পারছো, ধরো এই যে R1 পয়েন্টে, R2 পয়েন্টে, তাই না? এই যে এখানে কিন্তু R1 তোমার প্রথম পয়েন্টে, এটা কিন্তু মানে R1 কিন্তু 0। এখন এর পরেরটা কত হবে, এই সর্বনাশ, এই তো ধরো আমি একটা জিনিস, তো ধরো আমার ছাত্র অবস্থায় সুব্রত স্যারকে চেনো তোমরা না, দেখছো? জি স্যার। স্যার চিনি স্যার। আরে সুব্রত স্যার তো আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছিল আমাদের ক্লাসে, আমি তো সেটা পারি না, আজকেই পারলাম। স্যার বলছিল এমন একটা ফাংশন তৈরি করো যে কয়টা পয়েন্টে তুমি ডিসকন্টিনিউটি চাও সেই কয়টা পয়েন্টে পাবা, আর এটাই তো সেই ফাংশন। এরকম করে যদি তৈরি করি, তাই না? তুমি যদি 3টে পয়েন্টে ডিসকন্টিনিউটি চাও, বানাতে পারবো না? 4টে পয়েন্টে, যে কয়টা পয়েন্টে ডিসকন্টিনিউটি চাও, এটা জিজ্ঞেস করছিল স্যার আমাদের ক্লাসে একদিন। আমি তো বুঝতে পারিনি সেই সময়, চেষ্টা করছিলাম কিন্তু বুঝতে পারিনি। এটা কিন্তু এমন একটা ফাংশন, আমি যদি বলি তোমাকে এমন একটা ফাংশন তৈরি করো যে 5টা পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, পারবা এখান থেকে? বলো দেখি। স্যার R1 থেকে R5 পর্যন্ত, মানে এই 5 S5টাই কিন্তু এমন একটা ফাংশন, তাই না? তুমি যদি এরকম করে ডিফাইন করে S5 কে ডিফাইন করো, তাহলে কিন্তু সে কি 5টা জায়গায় ডিসকন্টিনিউয়াস হবে, তাই না? নাকি বুঝতে পারোনি তোমরা? অর্থাৎ এটা হচ্ছে তোমার এমন একটা ফাংশন, তুমি সুব্রত স্যার দেখোনি তোমরা কখনো, না দেখছো? দেখছি স্যার, আমাদের ক্লাস নিছিল। এক্সেপশনাল ধরো ম্যাথমেটিশিয়ান আর কি আমাদের দেশে, হয়তো আমরা বুঝতে পারি না অনেকে থাকে, হ্যাঁ মানে এক্সেপশনাল একেবারে। আমরা বোধহয় যখন ওই আমাদেরও একদিন ক্লাস নিতে আসছিল তোমাদের মতোই, স্যার এটা জিজ্ঞেস করছিল ফার্স্ট ইয়ারে, যে তোমরা কি এমন একটা ফাংশন বানাতে পারবা যে ধরো তুমি যতগুলো ডিসকন্টিনিউটি চাও, এটা সেরকম একটা ফাংশন। কিন্তু তাহলে এইটা কিন্তু ইম্পর্টেন্ট, যে এই জিনিসটাকে অর্ডারিং করা, যে রেশনালকে অর্ডারিং করতে হবে তোমার। তোমরা একটা জিনিস শিখে ফেললে যে যত ফাংশন তোমার ধরো যতগুলো ই করতে পারবা, দেন দ্য সেট অফ ডিসকন্টিনিউটি তোমার, এই যে ধরো সেট অফ ডিসকন্টিনিউটি, এই যে ধরো Sn, তাহলে S1 যদি হয় তাহলে একটা ডিসকন্টিনিউ, S2 হলে দুটো ডিসকন্টিনিউ, দুটো পয়েন্টে R1 R2, S3 হলে 3টে পয়েন্টে, S4 হলে তোমার n কত, n তো যে কোনো কিছু হতে পারে, তোমার n 1 কোটি হলে এটা 1 কোটি পয়েন্টে কিন্তু ডিসকন্টিনিউয়াস। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি মনে হয় যে এটা কি রিমান ইন্টিগ্রেবল? কে বলতে পারবে? এই Sn ফাংশনটা কি রিমান ইন্টিগ্রেবল? জি স্যার। কেন কেন বলো দেখি। স্যার কিছু পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, না কাউন্টেবল পয়েন্টে, কিছু পয়েন্ট বললে হবে না, কাউন্টেবল পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হলেই কিন্তু রিমান ইন্টিগ্রেবল হয়।
বা ফাইনাইট বাই কাউন্টেবল পয়েন্টে, তাহলে এটা কিন্তু সবসময় ডিসকন্টিনিউয়াস কত পয়েন্ট হবে তোমার কাউন্টেবল পয়েন্টে না নাকি? জি স্যার। ঠিক আছে, তাহলে এখন এখন প্রশ্ন হচ্ছে, ধরো আরেকটা প্রশ্ন, ধরো এ কোথায় কনভার্স করে বলো তো? আবার আমরা প্রথমে এই দাবি ধরো করতে পারি যে কেমন করতে পারি, যে ধরো আমরা এটার ধরো এইটা কত হবে কে বলতে পারবে? দেখি বলতে পারো কিনা। ধরো এস পয়েন্ট ওয়াইজ লিমিট, ধরো এর পয়েন্ট ওয়াইজ লিমিট যে এস অফ এক্স, আমি লিখলাম না পয়েন্ট ওয়াইজ লিমিট, লিমিট ধরো n টেন্স টু ইনফিনিটি এস এন অফ এক্স, এর পয়েন্ট ওয়াইজ লিমিট কত হবে কে বলতে পারবে? এই ফাংশনটার পয়েন্ট ওয়াইজ লিমিট কি হবে কে বলতে পারবে? এবার কে বলবে বলো একজন দেখি, কে বলবে? যে কেউ বলতে পারো, এর পয়েন্ট ওয়াইজ লিমিট কত হবে তোমার? পয়েন্ট ওয়াইজ লিমিট কত হবে বলতে পারবা? পয়েন্ট ওয়াইজ লিমিট এন যদি তোমার টেন্স টু ইনফিনিটি হয় ধরো, সেটা হচ্ছে ব্যাপার। স্যার তখন 1 হবে। কি হবে বলো দেখি পয়েন্ট ওয়াইজ লিমিট? স্যার 1 ধরো হ্যাঁ 1 হবে, হ্যাঁ অবশ্যই 1 হবে, হ্যাঁ তারপর কখন হবে 1 ধরো? এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। n টেন্ডস টু ইনফিনিটি। না না সেই n টেন্স টু ইনফিনিটি হলে কেমন চেহারা হয়ে যাবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, একটু কঠিন যদিও বুঝতে পারবো কিনা জানি না। যদি ধরো ইফ এক্স, দেখো কি হয় আমি লিখছি, আশা করি বুঝতে পারবো তোমরা, তোমরা এটা জানো এক্স ইন ধরো কিউ, এটা শুধু রেশনাল ইন্টারসেকশন তোমার 0 1, ঠিক আছে? আর 0 হবে ইফ, ঠিক আছে? এটা যদি তোমার ইফ বা আদারওয়াইজ, সরি আদারওয়াইজ লিখি, বা আদারওয়াইজ, ঠিক আছে? এটা কি এটা মানো কিনা সেটা হচ্ছে প্রশ্ন। আসলে তোমার কি হয়ে যাবে যদি এন্স কে আমরা যদি ই করি, যে আসলে এটা কি তোমার রেশনাল পয়েন্টে, কিন্তু সে তোমার ই হবে 1 হবে অবশ্যই, কারণ আমরা তো রেশনাল পয়েন্টে সব ই করছি তাই না? এগুলো তো এই যে ধরো এমন করে ডিফাইন করছি তোমার, এটা কিন্তু তোমার রেশনাল পয়েন্ট, এইগুলো কিন্তু রেশনাল পয়েন্ট, মানে যত এন যদি টেন্স টু ইনফিনিটি হয়ে যায়, ধরো এই এক্স এন তো তোমার এর বাইরে যেতে পারবে না, আমাদের যে এই যে ইন্টারভেল, আমরা তো এই ধরো R1 R2 R3 এরা ইনফাইনাইট রেশনাল নাম্বার নিচ্ছি তোমার 0 আর 1 এর ভিতরে, তাই না? 0 আর 1 এর ভিতরে, এটা 0 আর 1 এর বাইরে যেতে পারবে না, পারবে নাকি? তুমি যদি n টেন্স টু ধরো ইনফিনিটি করো, এও তো ইনফিনিটি হয়ে যাবে, এখানে তো n আছে, মানে এখানে অবশ্যই 0 1, অর্থাৎ 0 1 এর ভিতরে যত রেশনাল নাম্বার আছে তাতে এর ফাংশনাল ভ্যালু হচ্ছে তোমার 1, আর অন্য জায়গায় তো 0 ছিল 0, নাকি বুঝতে পারোনি? আচ্ছা বোঝা গেছে। কারণ আমরা তো আমরা তুমি যদি গোটা আর নিতে তাহলে গোটা আর এর ইরেশনাল নাম্বারের উপর, আমরা যদি সহজে বোঝার জন্য 0 1 এর উপর নিচ্ছি, তাহলে 0 1 যত তোমার রেশনাল নাম্বার আছে সেখানে কিন্তু ফাংশনাল ভ্যালু তোমার 1, আর বাকি জায়গায় তোমার কিন্তু 0। তাহলে বলো দেখি, এটা তোমাদের স্যার করাইছে আমি দেখলাম লেকচারে, এটা কি তোমার ধরো এটা কি রিমান ইন্টিগ্রেবল বলো দেখি? এই যে লিমিট ফাংশনটা কি রিমান ইন্টিগ্রেবল? না স্যার, না স্যার। কিন্তু এই সিকোয়েন্স অফ ফাংশনের প্রত্যেকটা ফাংশন কিন্তু তোমার রিমান ইন্টিগ্রেবল, তাই না? নাকি এই সিকোয়েন্স জি স্যার, ওই ক্ষেত্রে হবে স্যার। হ্যাঁ এই ক্ষেত্রে কিন্তু রিমান, তাহলে এই যে দেখো এই যে আসলে এই কন্টিনিউটি, এই তোমার এই কনভার্জেন্সটা তোমার ইউনিফর্ম কনভার্জ না তোমার, ঠিক আছে? এই যে এই ইউনিফর্ম কনভার্জ হলে তোমার রিমান ইন্টিগ্রেবিলিটিকে ক্যারি করে নিয়ে আসতে পারে লিমিট ফাংশনে, কিন্তু পয়েন্ট ওয়াইজ হলে করতেও পারে নাও করতে পারে। তাহলে তোমরা এটা নিয়ে একটু ভালো করে স্টাডি করো, আমারও করতে হবে, আমি তো খেয়াল করিনি আসলে এটাই সেরকম ফাংশন, সর্বনাশ। হ্যাঁ, যে আমি যত খুশি তত পয়েন্টে কন্টিনিউয়াস বানাতে পারি, ডিসকন্টিনিউয়াস বানাতে পারি, এটাই বলছিল স্যার। এমন একটা ফাংশন ডিফাইন করো যে তুমি যতগুলো পয়েন্টে ডিসকন্টিনিউয়াস চাও ততগুলো পয়েন্টে সে ডিসকন্টিনিউয়াস।
সেটা অবশ্যই কিন্তু আমাদের এই যে, তাহলে এটা কিন্তু আমরা লিমিট ফাংশন পেলাম অবশ্যই তোমার 0 1 এর উপরে। তাহলে এটা কিন্তু আমরা বলতে পারি এখানে ধরো সরি সময় শেষ আমাদের। আমরা কিন্তু এটা নিয়ে একটু চিন্তা করে তোমরা, তাহলে আমরা কিন্তু এইরকম বলতে পারি যেহেতু বাট এখানে ধরো লিখে দিই খালি যে বাট ইচ, ধরো ইচ এস এন এরকম করে তোমরা লেখো, আমি জানি ইস এন ইজ রিমান ইন্টিগ্রেবল। রিমান ইন্টিগ্রেবল ডেফিনিশন এরকম করে নোটেশন দিয়ে থাকে, এই যে 0 1 এই যে ক্লোজ ইন্টারভ্যাল বলবে সে কিন্তু রিমান ইন্টিগ্রেবল। ও বাট আগে লিখলাম তো, ইচ বাট ধরো আমরা এরকম লিখতে পারি, ধরো বাট কিন্তু আমরা এরকম বলতে পারি যে এই যে লিমিট ফাংশনটা যে এস সে কিন্তু তোমার রিমান ইন্টিগ্রেবল না, ডাজ নট। এই নোটেশন তো স্যার লিখছে বোধহয়, এরকম করে লিখছো না তোমরা নাকি এ বি দিয়ে লিখছো নাকি? এটা মানে সেট অফ অল রিমান ইন্টিগ্রেবল, ঠিক আছে? তাহলে এটা জাস্ট তোমরা একটু দেখো এটা, তাহলে আমরা একটু কতদিন আগামী দিন করবো, সময় শেষ আছে। কারো কি প্রশ্ন আছে কোনো? খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা, যে এটা যেহেতু তোমার ইউনিফর্মলি কনভার্স করে না তোমার, যে আসলে আমরা দেখবো আরেকটা অঙ্ক দেখবো, সিম্পল একটা অঙ্ক দেখবো এই যে। ঠিক আছে আজকে শেষ করি, কারো কি প্রশ্ন আছে কোনো? হ্যালো, প্রশ্ন আছে কারো? কি মাহফুজার প্রশ্ন আছে নাকি কোনো? না স্যার। বুঝতে পারছো? জি স্যার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে একটু স্টাডি করো ভালো করে, যে একটু পড়তে হবে তাহলে বুঝতে পারবা। এই যে খুবই মজার, তো আমার খুবই ভালো লাগছে এখন। হ্যাঁ, যে এইটা হচ্ছে সেরকম একটা ফাংশন যে যত খুশি তত পয়েন্টে তুমি ডিসকন্টিনিউয়াস বানাতে পারো। এই যে, তো ঠিক আছে আজকে শেষ করি আমরা, তোমরা একটু দেখো এটা। আর আমরা আগামী দিন আরেকটা অঙ্ক করে এরকমই দেখবো, যে আগামী দিন আসলে এরকম দেখবো যে ধরো এই প্রত্যেকটা ফাংশন রিমান ইন্টিগ্রেবল, ধরো এই যে যেখানে কনভার্স করে সেও তোমার রিমান ইন্টিগ্রেবল, ঠিক আছে? তারপরে আমরা দেখবো যে আসলে যে লিমিটকে আমরা ট্রান্সফার করতে পারি না, সেটা দেখবো আমরা। এই নোটেশনটা বোঝো কিনা জানি না আমি, তোমাদের স্যার এরকম করে লিখছে না নোটেশন নাকি না অন্যভাবে লিখছে নাকি? এই যে এই নোটেশনটা বোঝো, এটা মানে হচ্ছে এস এন রিমান ইন্টিগ্রেবল, ঠিক ইন্টারভেলটা আছে 0 1 তোমার, এটাই সেট অফ অল রিমান ইন্টিগ্রেবল ফাংশন অন 0 1 ক্লোজ ইন্টারভেল, সেটাই আমরা বলি। কার্লি আর দেয় একটু কঠিন, তো ঠিক আছে ওকে। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকো সবাই। হ্যাঁ স্যার হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ স্যার রেকর্ডটা একটু অফ করে স্যার, রিমান ইন্টিগ্রেবল স্যার একটা জিনিস বুঝতে পারেনি স্যার, যদি বুঝাই দিতেন। রেকর্ড আপ করতে হবে দাদা। হ্যাঁ সমস্যা নেই।